আপনারা জানেন যে 50তম বিসিএস এর লিখিত পরীক্ষা খুব দ্রুতই অনুষ্ঠিত হবে। পিএসসির যে রোডম্যাপ বর্তমানে চলমান আছে সেই রোডম্যাপ অনুযায়ী খুব বেশি একটা ডিলে তারা করবে না। সো তারই পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের হাতে সময় খুব বেশি নেই, একদমই 2 মাসের মতো সময় আছে ধরে নেওয়া যায়। এবং তারা লিখিত পরীক্ষা যে ডেটটা বলে রেখেছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে 9 এপ্রিল। সো আজকে যদি আমরা ধরি আজকে 6 ফেব্রুয়ারি, সো আসলে আসলে এক্স্যাক্টলি আমাদের হাতে জাস্ট 2 মাস বা 60 দিনের মতো সময় আছে। তো এই অল্প সময়ের মধ্যে আসলে সবগুলো সাবজেক্ট রিটেনের প্রিপারেশন নেওয়া এবং সবকিছু গুছিয়ে পড়ার সময় বলতে গেলে আসলে নেই, সত্যি কথা যদি বলি। সো এই কম সময়ের মধ্যেই যেভাবে হোক আপনাদেরকে পড়াশোনা করতে হবে, কমপ্লিট করতে হবে এবং এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। এটা মানে একটা ধ্রুব সত্যের মতো হয়ে গেছে এবং বিটার ট্রুথ, মানে মেনে নিতে কষ্ট হলেও এটা মানতে হবে। সো কিছু বিষয় থাকে যেগুলোতে হচ্ছে আপনার বেশি সমস্যা হয় বা প্রিপারেশনের পরিধি অনেক ব্যাপক হওয়ার কারণে সময় বেশি লাগে। এবং এই সময়টা আসলে না পাওয়ার কারণে এই সাবজেক্টগুলোতে তখন একটা ভীতি চলে আসে। যেমন আন্তর্জাতিক বিষয়গুলি যদি বলি, বাংলাদেশ বিষয়গুলি যদি বলি, বা বিজ্ঞানের কিছু অংশ আছে বা বাংলা, এগুলো পড়ার জন্য একটু ঠান্ডা মাথা নিয়ে পড়া, সময় হাতে নিয়ে পড়া, তাহলে গুছিয়ে পড়াশোনাটা করা যায়। কিন্তু আসলে আপনাদের হাতে সেই সময়টা দুর্ভাগ্যক্রমে নেই। সো যতটুকুই আছে এর মধ্যেই আসলে এই জাস্ট প্রিপারেশনটা যতটুকু সম্ভব গুছিয়ে নিতে হবে। তো আপনারা রেকর্ডেড ক্লাসগুলো অনেকেই করেছেন বা দেখেছেন এই আইডিতে। তো আমরা হচ্ছে আজকে মোটামুটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাবজেক্টটা কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, কোন কোন অংশগুলো একটু গুরুত্ব দিয়ে পড়া উচিত এই অল্প সময়, এবং কিভাবে পড়লে বা উত্তর করার টেকনিকটা কেমন হওয়া উচিত, সবকিছু মিলিয়ে একটু আলোচনা করব। সো সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমরা ক্লাসটা শুরু করছি। সো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনাদের জন্য নম্বর বরাদ্দ হচ্ছে 100 লিখিত পরীক্ষায়। সো এই 100টা আবার কয়েকটা ভাগে ভাগ থাকে। আমি একটু শুরুতে আপনাদের সিলেবাসটা দেখিয়ে নিই বা মান বন্টনটা দেখিয়ে নিই যে কিভাবে মান বন্টনটা হয়ে থাকে। সো 100 নম্বর বলেছি একটু আগেই। সো এটা 3টা পার্টে ভাগ থাকে। প্রথমে হচ্ছে পার্ট এ। এই পার্ট এর একটা সুন্দর নাম আছে, এটার নাম হচ্ছে কনসেপচুয়াল ইস্যুস। সো কনসেপচুয়াল ইস্যুসের মধ্যে আসলে কি থাকে, এটাতে নম্বর বরাদ্দ হচ্ছে 40। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 10টা প্রশ্ন আসে, 4 মার্ক করে, টোটাল নম্বর হচ্ছে 40। সো কনসেপচুয়াল ইস্যু সিলেবাসটা একটু পরে আমরা দেখছি। এবার চলে যাই পার্ট বি তে। পার্ট বি কে বলা হয় হচ্ছে এম্পেরিক্যাল ইস্যুস। এখানে একটু বড় সড়ো প্রশ্ন থাকে। এটার জন্য বরাদ্দকৃত নম্বর 45। 3টা বড় প্রশ্ন থাকে, 15 × 3 = 45। এবং পার্ট সি নামে আরেকটা পার্ট থাকে যেটার নাম দেওয়া হয়েছে প্রবলেম সলভিং। সমস্যার সমাধান, কিসের সমস্যা জানি না ভাই, কিন্তু একটা সমস্যা আপনাকে দিয়ে দিবে, সেটা সমাধানও করতে হবে। সো প্রবলেম সলভিং এর জন্য বরাদ্দকৃত নম্বর 15। একটাই প্রশ্ন থাকে, 15 × 1 = 15। প্রশ্নের কিছু ভাগ থাকতে পারে, পার্ট থাকতে পারে, ABCDE বা ক খ গ ঘ করে, কিন্তু একটাই প্রশ্ন থাকবে। সো এই হচ্ছে সব মিলে আপনার বরাদ্দকৃত নম্বর 100। সো কোন অংশটা একটু ভালো করে পড়লে আমাদের ভালো করা যেতে পারে, এগুলো নিয়ে আসলে আলোচনা করব ক্লাসে। তো আসেন আমরা কনসেপচুয়াল ইস্যু সিলেবাসটা একটু দেখে নিই। কনসেপচুয়াল ইস্যু সিলেবাসটা হচ্ছে, জাস্ট এ মিনিট, এই যে কনসেপচুয়াল ইস্যু পিএসসি কর্তৃক প্রদত্ত সিলেবাস। এখানে 60টা চ্যাপ্টার থাকে। 60টা চ্যাপ্টার থেকে 10টা প্রশ্ন আসে। তো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলায় যদি বলি আন্তর্জাতিক সম্পর্কের সূচনা বা ভূমিকা, বা আন্তর্জাতিক সম্পর্ক কি, এই সংক্রান্ত প্রশ্নগুলো এই অধ্যায়ে আছে। আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আন্তর্জাতিক রাজনীতির মেইন থিমটা কি, একে অন্যের সাথে সম্পর্ক কেমন, পার্থক্য কি, এই ধরনের জিনিসপত্র নিয়ে এই অধ্যায়টা সাজানো। এটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড বা রাষ্ট্রীয় কর্মক সমূহ। অর্থাৎ রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের প্রকারভেদ, কি কি টাইপের রাষ্ট্র আছে, সার্বভৌমত্ব কি, অরাষ্ট্রীয় কর্মক কাকে বলে, এনজিও, সিভিল অর্গানাইজেশন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা মাল্টিন্যাশনাল কোম্পানি, ট্রান্সন্যাশনাল কোম্পানি, এরা কিভাবে কাজ করে, রাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারণে কিভাবে ভূমিকা রাখে, এই সংক্রান্ত বিষয়গুলো এবং কিছু থিওরি এই পার্টে থাকবে। 3 নম্বর অধ্যায়টা হচ্ছে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, শক্তি এবং নিরাপত্তা। সো শক্তি এবং নিরাপত্তার বিভিন্ন দিক এই অধ্যায়ে উঠে এসেছে, যেমন শক্তি কাকে বলে, শক্তির ভারসাম্য কি, কিভাবে শক্তি বা পাওয়ারের ভারসাম্যটা রক্ষা করা যায়, কোন কোন উপায়ে, বা শক্তির ভারসাম্য রক্ষার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়। এরপরে হচ্ছে নিরাপত্তা কি, নিরাপত্তা বলতে যে কোনো সার্বভৌমত্বের উপর আটক মানে অ্যাটাকটাকে
প্রতিহত করার জন্য রাষ্ট্র কি কি নিরাপত্তা সূচক ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে আছে আর্মামেন্ট, ডিসআর্মামেন্ট, অস্ত্র নিয়ন্ত্রণকারী চুক্তি, তারপর হচ্ছে যুদ্ধবিরতি চুক্তি, বিভিন্ন রকম চুক্তি, টেরোরিজম, অ্যান্টি টেরোরিজম, জিওপলিটিক্স, এই ব্যাপারগুলো এই অধ্যায়ের মধ্যে আছে এবং সবগুলোই কিন্তু থিওরি রিলেটেড। আমি আপনাদেরকে এই অংশে একটু বলে রাখি, কনসেপচুয়াল ইস্যু মানেই হচ্ছে আপনার থিওরি বা তত্ত্বীয় ব্যাপার, সংজ্ঞা, বিভিন্ন রকম জিনিসপত্র আপনার কাছে জানতে চাইবে, যেগুলোর খুব বেশি এলাবোরেশন না করলেও হয়, কিন্তু আপনাকে সংজ্ঞায়িত করে উদাহরণ, উক্তি, উদাহরণ বা বিভিন্ন ইনফরমেশন দিয়ে ব্যাখ্যা করতে হয়। আচ্ছা, 4 নম্বর চ্যাপ্টারটা একটু বলি। মেজর আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস, অর্থাৎ বিশ্বের প্রধান প্রধান মতবাদ সমূহ। সো ইন্টারন্যাশনাল রিলেশনে কিছু মতবাদ থাকে, আপনারা যারা আইআরএ পড়াশোনা করেছেন বা করছেন তারা হয়তো আমার সাথে আর একটু ভালো মিল পাবেন এগুলোর সাথে, অন্যরা না পেলেও। সো আইআরএ বা ইন্টারন্যাশনাল রিলেশনে যে ধরনের থিওরিগুলো পড়ানো হয় বা মতবাদ বা আইডিওলজিসগুলো পড়ানো হয়, সেগুলোই মোটামুটি এখানে আছে। যেমন জাতীয়তাবাদ, তারপর হচ্ছে ইম্পেরিয়ালিজম, উপনিবেশবাদ বা নব্য উপনিবেশবাদ, তারপর হচ্ছে আধুনিকতাবাদ, উত্তর আধুনিকতাবাদ, গ্লোবালাইজেশন, তারপর হচ্ছে গ্লোবাল কি, গ্লোকাল কি, তাই না, বা নয়া বিশ্ব ব্যবস্থা, এই টাইপের ব্যাপারগুলো হচ্ছে এই অধ্যায়ে আছে। সো অনেকগুলো থিওরি এখানে থাকে এবং এই অধ্যায়ের একটা বড় সমস্যা হচ্ছে, একটু সমস্যাই বলবো এটাকে আমি, বড় সমস্যাটা হচ্ছে এই জায়গাটায় আপনার একটা সমস্যা থাকে, অর্থাৎ নতুন নতুন কিছু থিওরি আপনাকে প্রতি বিসিএসেই প্রশ্নে দিয়ে দেয়, যেটা হয়তো আমরা আগে থেকে জানি না বা সমসাময়িক বিষয়ের সাথে মিল রেখে বর্তমানে যে মতবাদগুলো একটু বেশি প্রচলিত আছে, এই টাইপের কিছু মতবাদ এখানে দিয়ে দেয়। সো আপনাকে এটার জন্য একটু আপ টু ডেট থাকতে হবে, চোখ কান খোলা রেখে সমসাময়িক বিষয়গুলো জানতে হবে। যেমন আপনারা এখন খুব একটা মতবাদ ভালো মতো শুনতে পারছেন বা বিভিন্ন জায়গায় দেখছেন, আমি স্লাইডে একটু লিখলাম, ডন্ড্রো ডক্ট্রিনের নাম শুনেছেন কে কে? একটু রেসপন্স করেন, চ্যাট বক্সে করতে পারেন, জুমে, ফেসবুক লাইভে কমেন্ট করতে পারেন। ডন্ড্রো ডক্ট্রিনের নামটা তো অনেকে শুনেছেন বা বর্তমানে খুব আলোচনা হচ্ছে, জানেন এটা বা নাম শুনেছেন কিনা? আচ্ছা, নাম যদি না শুনেও থাকেন কোনো সমস্যা নেই, এটা কিন্তু আপনাকে জানতে হবে, কারণ এটা সমসাময়িক একটা মতবাদ যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, ইউএস এর একটা বা ট্রাম্পের একটা পলিসি। তো এটা মন্ডো ডক্ট্রিনেরই একটা এক্সট্রিম ভার্সন, যাই হোক ওটাতে আমরা যাচ্ছি না, জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বললাম যে নতুন নতুন আইডিয়াগুলো আসলে হচ্ছে আপনাকে একটু জানতে হবে, কারণ এই অধ্যায় থেকে এরকম প্রশ্ন আসে। আমরা একটু পরে যখন প্রশ্ন গুলো অ্যানালাইসিস করব বা দেখব, তখন বুঝতে পারবেন যে আসলে কেন আমি এই কথাটা বললাম। প্রতি বিসিএসেই 2টা বা 3টা প্রশ্ন থাকে এমন, যেগুলো হচ্ছে একদমই নতুন আনকোরা টাইপের, যেগুলো অনেকেই জানে না, এবং নতুন মতবাদ থেকে বা সমসাময়িক বিষয়ে যেগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে এরকম টাইপের কিছু মতবাদ উঠিয়ে দেওয়া হয়। সো কনসেপচুয়াল ইস্যুর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই 2-3টা প্রশ্নকে কাউন্টার অ্যাটাক করা বা এই 2-3টা প্রশ্নকে ফেস করা। এটা নিয়ে একটু ঝামেলা হবেই, কিছু করার নেই। আচ্ছা, 5 নম্বর চ্যাপ্টারে আসি, ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি, অর্থাৎ বৈদেশিক নীতি এবং কূটনীতি। এটা হচ্ছে বৈদেশিক নীতি কাকে বলে, কূটনীতি কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক কি, একটা একটার সাথে কিভাবে জড়িত, পার্থক্য আছে কিনা, কিভাবে পলিসি মেকিং করা হয়, কিভাবে নেগোসিয়েশন হয়, ডিপ্লোমেসির কোন কোন স্টেজ আছে, বা কোন কোন অ্যাক্টরগুলো হচ্ছে ফরেন পলিসিকে নিয়ন্ত্রণ করে, ডিপ্লোমেসিকে নিয়ন্ত্রণ করে, একজন ডিপ্লোম্যাটিক একজন ডিপ্লোম্যাট কি কি ধরনের প্রিভিলেজ বা ইমিউনিটি পায়, এই টাইপের অধ্যায়, এই টাইপের প্রশ্নগুলোই হচ্ছে এই অধ্যায়ে দেওয়া হয়েছে আপনাদের জন্য। আচ্ছা, 6 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য রিলেটেড, ইন্টারন্যাশনাল রিলেশনে বাণিজ্য বা ট্রেড একটা বড় ভূমিকা পালন করে, তো সেই ইন্টারন্যাশনাল ট্রেডটাকে নিয়েই এই অধ্যায়টা সাজানো হয়েছে। ইন্টারন্যাশনাল রিলেশনের ট্রেডের জন্য যে যে থিওরিগুলো প্রচলিত আছে বা যে যে টার্মগুলো প্রচলিত আছে, সেই টার্মগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, এখানে কয়েকটা দেওয়া আছে। মোটামুটি এগুলোর সাথেও বর্তমান সমসাময়িক যে নতুন নতুন টার্মগুলো আসতেছে ইন্টারন্যাশনাল রিলেশন বা ট্রেডে, সেইগুলো আপনাকে একটু জানতে হবে, কারণ প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, গ্লোবাল এনভায়রনমেন্ট, 7 নম্বর চ্যাপ্টার, এটা হচ্ছে পরিবেশ বিষয়ক কূটনীতি বা পরিবেশ বিষয়ক একটা অধ্যায়, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনে পরিবেশ বা জলবায়ু কি ধরনের ভূমিকা রাখে, পরিবেশ রিলেটেড কি কি টাইপের কনভেনশন আছে, চুক্তি আছে, মতবাদ আছে, বা কূটনীতিতে পরিবেশ কিভাবে ভূমিকা রাখছে বা জলবায়ু পরিবর্তন কিভাবে ভূমিকা রাখছে, সেই ব্যাপারগুলো নিয়েই হচ্ছে এই অধ্যায়টা সাজানো।
সো প্রিলিমিনারিতে আপনারা যে জলবায়ু কূটনীতি বা ক্লাইমেট ডিপ্লোমেসির অংশটা পড়েছেন সেটা অনেকটাই এখানে কাজে লাগবে, কারণ পরিবেশ বিষয়ক সংগঠন, মতবাদ সবগুলোই আপনার এখানে নতুন করে আবার পড়তে হবে। সো এখানে কিছুটা মিল পাওয়া গেল যেগুলো আপনার প্রিলিতে আপনারা পড়েছিলেন। সো এই 7টা চ্যাপ্টার থেকেই ঘুরে ফিরে 10টা প্রশ্ন আপনার আসে। সো আমরা একটু এখন প্রশ্ন অ্যানালাইসিস করব, বাট তার আগে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে এই 7টা চ্যাপ্টার নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই, কারণ কি কি টাইপের প্রশ্ন আসে সেই টাইপগুলো আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিব। টাইপস অফ কোয়েশ্চেন্স যেগুলো কনসেপচুয়াল ইস্যুতে গত অ্যাটলিস্ট 35 থেকে 47 পর্যন্ত যে বিসিএস গুলো হয়েছে, সেই বিসিএস গুলোতে যে ধরনের প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু আমি আপনাদেরকে ইন এ নাটশেল বা এক জায়গায় একটা মানে সামারি করে দিচ্ছি। দেখেন, নাম্বার 1 বা 1 নাম্বার টাইপের যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে সবই সংজ্ঞামূলক বা ডেফিনেশন টাইপের। যেমন আপনাকে বলা হলো যে নয়া বিশ্ব ব্যবস্থা কাকে বলে, বা বলা হলো যে আহ, বহুত্ববাদ কাকে বলে, বা বলা হলো যে ইসলামোফোবিয়া কাকে বলে, মানে এই টাইপের কিছু সংজ্ঞা বা ডেফিনেশন যেগুলোকে আপনাকে সংজ্ঞা দিতে হবে লেখার সময়, সংজ্ঞার সাথে সাথে কিছু উদাহরণ দিতে হবে, এবং সাথে কিছু মনীষী অথবা দার্শনিকের উক্তি বা মতান্তরে মতবাদ এগুলো উল্লেখ করে উত্তর দিতে হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ডেফিনেশন টাইপের প্রশ্ন। এই ডেফিনেশন টাইপের প্রশ্নের আর একটা জাত ভাই বা কাজিন টাইপের আছে, সেই কাজিনটা হচ্ছে এক্সপ্লেইন করা বা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো হয়। কারণ কোনো কোনো সংজ্ঞা বা ডেফিনেশন টাইপের প্রশ্ন থাকে যেগুলো আপনাকে এক লাইনে সংজ্ঞা লেখার কোনো অপশন নেই, আপনাকে ব্যাখ্যা করেই বুঝিয়ে দিতে হয়। যেমন ইসলামোফোবিয়া কি, ব্যাখ্যা করুন, এই প্রশ্নটাই কিন্তু আবার ইসলামোফোবিয়া কাকে বলে এরকম ডেফিনেশন আকারেও দিতে পারে। সো যাই হোক, এটা ঘুরে ফিরে একই রকম প্যাটার্নের মধ্যেই পড়ে। ব্যাখ্যামূলক প্রশ্নগুলোতেও আপনাকে সেই জিনিসটার ব্যাখ্যা দিতে হবে। সো ব্যাখ্যাগুলো সংজ্ঞায়িত করতে পারেন, সাথে কিছু উদাহরণ দিতে পারেন যে আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কে এই ধরনের জিনিসগুলো কোথায় কোথায় দেখা যাচ্ছে, এবং আপনার ব্যাখ্যা বা আপনার উদাহরণকে জোরালো করার জন্য দু একটা দার্শনিক বা মনীষীদের উক্তি আপনাকে দিতে হবে। এবং বেটার হয় যদি আপনি এই মনীষীর উক্তিগুলো ইংরেজিতে দিতে পারেন। তো উক্তি নিয়ে একটু ক্লাসের পরবর্তী অংশে আমরা আলোচনা করব। সো আপাতত শুনতে থাকুন, কিভাবে উক্তিগুলো পড়বো বা কম সময়ে আয়ত্ত করা যায় সেগুলোর ছোটখাটো একটা টেকনিক হয়তো আপনাদেরকে বলার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার টাইপের প্রশ্নগুলো হচ্ছে, সাপোজ বলা হলো যে দুইটা টার্ম দিয়ে বলা হলো যে পার্থক্য করুন বা সম্পর্ক বের করুন বা সম্পর্ক নিরূপণ করুন। যেমন একটা কমন প্রশ্ন অনেক বিসিএসসি এসেছে যে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পার্থক্য কি, বা বলা হলো আঞ্চলিকতাবাদ এবং আঞ্চলিকীকরণের মধ্যে পার্থক্য কি। সো গ্লোবালাইজেশন এবং বা গ্লোবাল এবং গ্লোকাল এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি। সো এরকম ডিফারেন্সিয়েশন করা বা পার্থক্য বের করার প্রশ্ন প্রায়শই আসতে দেখা যায়। আবার তাদেরই আর একটা কাজিন ব্রাদার টাইপের আছে, সেটা হচ্ছে সম্পর্ক নিরূপণ করা। বলা হলো আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে সম্পর্ক নিরূপণ করুন। ঠিক আছে, বা আপনার বলা হলো মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং ট্রান্সন্যাশনাল কোম্পানির মধ্যে সম্পর্ক কি, বা বলা হলো ব্যর্থ রাষ্ট্র এবং ভঙ্গুর রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নিরূপণ করুন। সো এরকম টাইপের প্রশ্নগুলো মাঝে মধ্যে আসে, আইদার আপনাকে পার্থক্য নিরূপণ করতে বলবে অথবা সম্পর্ক নিরূপণ করতে বলবে। সেগুলো আমাদেরকে দেখতে হবে। 4 নাম্বার, কিছু টাইপের প্রশ্ন থাকে যেগুলো সংগঠন বা অর্গানাইজেশন রিলেটেড হয়। যেমন বলা হলো ওআইসি কি, কাজ লিখুন, আরব লীগ কি, কাজ লিখুন, বা বলা হলো হচ্ছে আপনার জাতিসংঘের কোনো অঙ্গ সংগঠন দিয়ে বলতে পারে এটার কাজ লিখুন। যদিও এই ধরনের প্রশ্নগুলো খুব রেয়ার, তেমন একটা এখন আসতে দেখা যায় না, তারপর আমি এটাকে যেহেতু 43তম বিসিএস এ 41তম বিসিএস এ 40-এ এরকম কিছু প্রশ্ন এসেছে, তাই আমি এই টাইপটাও রেখে দিলাম, এই টাইপের কিছু প্রশ্ন আসতে দেখা যায়। 5 নাম্বার হচ্ছে একদমই বিবিধ। এই জিনিসগুলো হচ্ছে আপনার কিছু মতামত জানতে চাওয়া হয়। সাপোজ আপনার মতামত জানতে চাওয়া হলো, বলা হলো যে দক্ষিণ এশিয়াতে সাম্প্রতিক যে রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে তাতে দক্ষিণ এশিয়ার রাজনীতি ভবিষ্যতে কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করেন। এইটাই আপনাকে হয়তো কনসেপচুয়াল ইস্যুতে প্রশ্নটা দিয়ে দিল, আপনাকে 4 মার্কের মধ্যে লিখতে হবে। সো এইরকম বিবিধ টাইপের কিছু প্রশ্ন আসে যেখানে আপনার মতামত জানতে চাওয়া হতে পারে, আপনার কোনো বিশ্লেষণ জানতে চাওয়া হতে পারে, এবং উপরের যে 4টা প্যাটার্ন তার বাইরের কোনো প্যাটার্নের যদি প্রশ্ন আসে সেগুলোই বিবিধর মধ্যে পড়বে। ওকে,
সো এই হচ্ছে মোটামুটি 5 টাইপের প্রশ্ন যেগুলো গত অ্যাটলিস্ট 10-12 বিসিএস জুড়ে অ্যানালাইসিস করে আমি দেখতে পেয়েছি এই টাইপের প্রশ্নগুলোই কম বেশি আসে। এখন কিছু প্রশ্ন আপনাদের মনে তৈরি হবে যে কনসেপচুয়াল ইস্যুতে 4 মার্ক, আমি কতটুকু লিখবো, কত মার্কের জন্য কত পৃষ্ঠা লিখবো, কিভাবে লিখবো, কিছু ব্যাপার চলে আসে। তা আসুন আপনাদের সাথে একটু আলোচনা করি, বাট আলোচনায় যাওয়ার আগে কিছু প্রশ্ন আমরা একটু দেখব। দেখেন, আমি কনসেপচুয়াল ইস্যুর কিছু প্রশ্ন আপনাদের জন্য স্লাইডে রেখেছি, 47তম রিসেন্ট বিসিএস থেকে শুরু করে অ্যাটলিস্ট গত 3-4টা বিসিএস এর মধ্যে। আমি এখন আপনাদের সাথে একটু জাস্ট প্রশ্ন উত্তর খেলা খেলবো, আমি জিজ্ঞেস করলে আপনারা একটু উত্তর দেওয়ার ট্রাই করবেন চ্যাট বক্সে বা ফেসবুকের কমেন্ট বক্সে, কারণ এটা কিন্তু জরুরি। আমি যে 5টা টাইপের প্রশ্ন আপনাদেরকে দেখালাম, সেই 5টা টাইপের মধ্যে আমি একটু এখন জাস্ট দেখবো যে সবগুলো আছে কিনা। প্রথম প্রশ্নটা খেয়াল করেন, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় ইম্পসিবল ট্রিনিটি বা আনহোলি ট্রিনিটি বলতে কি বোঝায়? এটা কোন টাইপের প্রশ্নের মধ্যে পড়ে দেখেন তো? ব্যাখ্যামূলক না, বা টাইপ 2 না? ইয়েস অর নো একটু রেসপন্স করবেন প্লিজ। যারা জুমে আছেন চ্যাট বক্সে, ফেসবুকের কমেন্টেও বলতে পারেন। ওকে, রাইট, এটা ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে পড়ে। এবার আসেন পরবর্তী প্রশ্নটা দেখি, জলবায়ু পরিবর্তন সংকট বৈশ্বিক অর্থনীতি এবং উৎপাদন ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আনছে বলে আপনি মনে করেন? আপনার একটা মতামত বা আপনার একটা বিশ্লেষণ জানতে চাওয়া হয়েছে। সো এটা 5 নাম্বার টাইপের মধ্যে বা বিবিধর মধ্যে পড়ছে। আবার দেখেন, 3 নম্বর প্রশ্নের দিকে তাকাই, ব্রাজিলের যে বেলেমে সম্প্রতি COP30 হয়ে গেল, সেটার সারসংক্ষেপ জানতে চেয়েছে। এটাও একটা বিবিধ টাইপের প্রশ্ন বা অর্গানাইজেশন টাইপের। কারণ কি, COP30 একটা সংগঠনের আন্ডারে পরিচালিত হয় আর প্রতি বছর আয়োজিত হয়। ওকে, সো সেই জিনিসটাই আপনাকে জানতে চাওয়া হয়েছে যে COP30-র এবারের কি কি জিনিসপত্র হাইলাইট করা হয়েছে, বা কি কি আউটকাম এসেছে, বা কিরকম ছিল। এরপরে আবার বলেছে যে এই জলবায়ু সমস্যা সমাধান বিষয়ক আন্তর্জাতিক পর্যায়ের সংলাপকে কিভাবে প্রভাবিত করে। সো এই জিনিসটা কিন্তু আপনার ব্যাখ্যা করে লিখতে হবে, সো এটা ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে পড়ছে। পরের প্রশ্নের দিকে যাই, ইথনিক কনফ্লিক্ট এবং ইন্টারস্টেট কনফ্লিক্ট এই দুই ধরনের সংঘাত সংজ্ঞায়িত করুন। তার মানে ইথনিক কনফ্লিক্টটা কি এবং ইন্টারস্টেট কনফ্লিক্টটা কি? ইথনিক কনফ্লিক্ট বলতে জাতিগত সংঘাত বা দ্বন্দ্ব, আর ইন্টারস্টেট কনফ্লিক্ট বলতে একটা রাষ্ট্রের ভিতরে যে ধরনের কনফ্লিক্ট হয়। সো এই দুইটার মধ্যে আসলে সংজ্ঞায়িত করতে বলার মাধ্যমে আপনাকে কিন্তু পার্থক্য অথবা সম্পর্ক আছে কিনা এটাই নিরূপণ করতে বলেছে। সো আমি কি তাহলে এটা বলতে পারি না যে এটা পার্থক্য বা সম্পর্ক রিলেটেড প্রশ্ন? ডেফিনেটলি বলা যায়। আবার দেখেন, পরের প্রশ্নের দিকে তাকালে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় প্রভাব বলতে কি বোঝায়? তার মানে আপনার কাছে সংজ্ঞা বা ব্যাখ্যা জানতে চেয়েছে, কয়েকটি অরাষ্ট্রীয় প্রভাবকের উদাহরণ জানতে চেয়েছে। সো এটা সংজ্ঞামূলক বা ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে পড়ে। সো আমি একটা মাত্র স্লাইডে 5টা প্রশ্নের মাধ্যমে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে যে 5টা টাইপের প্রশ্ন আমরা একটু আগে আলোচনা করলাম, দেখেন মোটামুটি এই 5টা টাইপের প্রশ্নের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে, সো আমরা একটু সামনের দিকে আরেকটু যাই। অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝায় ব্যাখ্যা করুন। সো ইকোনমিক ন্যাশনালিজম এই জিনিসটা ব্যাখ্যা করতে বলেছে, প্রশ্নের মধ্যেই ব্যাখ্যা আছে। সো ডেফিনেটলি এটা কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন। জনকূটনীতির সংজ্ঞা দিন, সংজ্ঞা চেয়েছে। তার মানে এটা হচ্ছে ডেফিনেশন টাইপের একটা প্রশ্ন, আপনাকে সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করতে হবে। জনকূটনীতির উদ্দেশ্য ও পদ্ধতিসমূহ ব্যাখ্যা করুন, এই পার্টটা আবার ব্যাখ্যার মধ্যে চলে গেছে। ট্রুম্যান মতবাদের সংক্ষিপ্ত বর্ণনা দিন, তার মানে এটা একটা ব্যাখ্যা জানতে চেয়েছে। আবার দেখেন, একটা স্টেটমেন্ট দিয়ে আপনাকে সেটা ব্যাখ্যা করতে বলেছে, সো এটাও ডেফিনেশন বা এক্সপ্লেনেশন টাইপের। সো আমার আর সামনের দিকে যাওয়ার প্রয়োজন নেই, আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে যে কি কি টাইপের প্রশ্ন আসে। এখন আপনাদের কিছু মনের মধ্যে প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দিয়ে দেই। আমি জানি আপনারা তো করছেন না, কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। নাম্বার 1, 4 মার্কসের জন্য আমাকে কতটুকু লিখতে হবে? পেজ লিমিট আছে কিনা, আসেন সেটা নিয়ে একটু কথা বলি। 4 মার্কের জন্য আসলে কোনো পেজ লিমিট নাই, আপনি আপনার মতো করে উত্তর করবেন। যেমন ব্যাখ্যা বা সংজ্ঞামূলক প্রশ্নটা বিসিএস এ যে ধরনের খাতা দেওয়া হয়, এই খাতার 1 পৃষ্ঠা লিখতে কিন্তু বেশ অনেক কিছু লিখতে হয়। যাদের হাতের লেখার সাইজ মিডিয়াম, তাদেরও মোটামুটি 16 লাইন লেখা হয়ে যায়। যাদের হাতের লেখার সাইজ ছোট, তাদের 18 থেকে 20 লাইনের মতো লেখা হয়ে যায়।
সো ডেফিনেটলি এটা কিন্তু অনেক বড় একটা খাতা দেওয়া হয়। সেই খাতায় আপনি উত্তর করতে গেলে 4 মার্কসের জন্য মোটামুটি 1 পেজ এনাফ। এক পৃষ্ঠার মধ্যে আপনি একটা প্রশ্ন দিল, সাপোজ বলা হলো যে ইকোনমিক ডিপ্লোমেসি বা পাবলিক ডিপ্লোমেসি, জনকূটনীতির সংজ্ঞা জানতে চেয়েছে। সো পাবলিক ডিপ্লোমেসি কি, এটা নিয়ে আপনি আপনার একটা সংজ্ঞা বা মতবাদ দিলেন, এরপর উদাহরণ দিলেন কোথায় কোথায় পাবলিক ডিপ্লোমেসি ব্যবহার করা হচ্ছে, এবং একটা দুইটা দার্শনিকের মতবাদ বা উক্তি দিলেন। এটা করতেই কিন্তু আপনার মোটামুটি 1 পৃষ্ঠা ভরাট হয়ে যাওয়ার কথা বা কাছাকাছি চলে যাওয়ার কথা। তো আমার মতে মোটামুটি এইটুকুই মোর দ্যান এনাফ, এর থেকে বেশি যাওয়ার দরকার নেই। বাট কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর লিখতে গেলে একটু বেশি জায়গা লাগে। যেমন উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন, এই যে ব্রাজিলের বেলেমের COP30 নিয়ে যে প্রশ্নটা এসেছিল 4 মার্কের, এটা যদিও 4 মার্কের কিন্তু জায়গাটা কিন্তু একটু বেশি লাগবে। খেয়াল করেন, COP30-র অর্জন সমূহ আপনাকে লিখতে বলেছে। সো আপনি কি কি আউটকাম এসেছে, কি কি অর্জন হয়েছে, কারা কারা অংশগ্রহণ করেছে, বাংলাদেশ কিছু পেলো কিনা, এইটুক লিখতেই কিন্তু আপনার মোটামুটি আধা পৃষ্ঠা বা 1 পৃষ্ঠার কাছাকাছি চলে যাবে। এরপর বিশ্ব বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলোতে আন্তর্জাতিক সংলাপ কিভাবে প্রভাবিত করে সেটা লিখতে গেলেও কিন্তু আপনার মোটামুটি আবার হাফ পেজ লেগে যাবে। সো এরকম যখন একটু বড় বা দুইটা প্রশ্ন একসাথে অ্যাড করে দেয়, সেই জায়গায় আপনার 1 পেজ থেকে একটু বেশি হয়ে 1.5 বা 1.5 পৃষ্ঠা পর্যন্ত আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। সো এর বেশি আমার মনে হয় না যাওয়ার দরকার আছে। সো পেজ লিমিট নিয়ে খুব বেশি চিন্তা করেন না। পেজ লিমিট মানে পৃষ্ঠা গুণে মার্ক দেওয়া হয়, এটা আমি বিলিভ করি না, বা মোটামুটি বিসিএস এটা দেখা হয় না। অনেক কম লিখেও ভালো নম্বর পেয়েছে, আবার পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরানোর পরেও ভালো নম্বর ওঠেনি, এরকম অনেক কিন্তু উদাহরণ আছে। সো পেজের উপর ডিপেন্ড না করে আপনার কি লিখছেন, কি ইনফরমেশন দিচ্ছেন, কি ম্যাটেরিয়ালস লিখছেন, এগুলোই বেশি ম্যাটার করবে। ওকে, এবার আসেন যে কোনো ফরম্যাট আছে কিনা, কনসেপচুয়াল ইস্যুর প্রশ্নগুলো উত্তর করার জন্য কোনো ফরম্যাট কি আছে নাকি নাই। আমি যদি বলি, আপনি আপনার নিজস্ব ফরম্যাট নিজেই তৈরি করতে পারেন। বিভিন্ন ফেসবুক গ্রুপে, আমাদের উত্তরণের গ্রুপগুলোতে বা উত্তরণের পেজেও বিভিন্ন সময় আমরা খাতার কিছু ফরম্যাট শেয়ার করি বা কিছু খাতা শেয়ার করা হয়, সেখানেও বিভিন্ন ফরম্যাট আপনারা পাবেন বা পেয়েছেন হয়তো। চাইলে সে ধরনের ফরম্যাট ইউজ করতে পারেন বা নিজের মতো করে একটু মডিফাই করে ফরম্যাট ইউজ করতে পারেন। বাট আমি একটু আপনাদেরকে যেটা বলতে পারি, ফরম্যাট নিয়ে একটা স্লাইড অ্যাড করে আসেন। ফরম্যাট নাম্বার 1, সংজ্ঞা বা ব্যাখ্যামূলক প্রশ্নের একটা ফরম্যাট, সহজ ফরম্যাট দিয়ে দিচ্ছি, এটা আপনি আপনার মতো একটু মডিফাই করে নেবেন। আমার মতো করে সহজ একটা ফরম্যাট দিচ্ছি। সেটা হচ্ছে, শুরুতেই আপনি যে জিনিসটা বা যে সংজ্ঞাটা জানতে চেয়েছে, সাপোজ বলা হলো এই যে পাবলিক ডিপ্লোমেসি, একটু আগে যেহেতু দেখলাম জনকূটনীতি, সেটার সংজ্ঞা জানতে চেয়েছে। সো পাবলিক ডিপ্লোমেসি নিয়ে আপনি শুরুতেই ভূমিকা টাইপের একটা লাইন লিখে নেন। ভূমিকার হেডিং দেওয়ার দরকার নেই, জাস্ট ভূমিকা টাইপের একটা লাইন আপনি লিখে ফেলেন। এরপর আপনি ওই পাবলিক ডিপ্লোমেসির সংজ্ঞাটা প্যারা আকারে দিলেন, প্যারা আকারে লিখবেন, কোনো হেডিং দেওয়ার দরকার নেই। পাবলিক ডিপ্লোমেসির সংজ্ঞাটা আপনি দিলেন, ধরেন 1-2 লাইন লাগলো। এরপর আপনি কি করলেন, সেটার একটা দার্শনিক বা একটা মনীষীর কোনো উক্তি দেওয়ার চেষ্টা করলেন। সেটা দার্শনিক হতে পারে, মনীষী হতে পারে, অক্সফোর্ড ডিকশনারি হতে পারে, বা যে কোনো অনলাইনের বা কোনো একটা পেজের কোনো সংজ্ঞা হতে পারে। যে কোনো জায়গার একটা উক্তি বা সংজ্ঞা আপনি ইংরেজিতে দেওয়ার চেষ্টা করলেন, ব্যাস একটা দুইটা দিলেন। এরপর আপনি উদাহরণ বা প্রয়োগ হিসেবে একটা প্যারা অ্যাড করতে পারেন, যে পাবলিক ডিপ্লোমেসির বাস্তবিক বা ব্যবহারিক প্রয়োগ কোথায় কোথায় হচ্ছে, বাংলাদেশ কোথাও করছে কিনা বা কোনো দেশ করছে কিনা, এই টাইপের উদাহরণ বা প্রয়োগ আপনি দিতে পারেন। এরপরে লাস্টে উপসংহারের মতো করে 1 লাইনে একটা ফিনিশিং দিতে পারেন প্যারা আকারে, যে অতএব পাবলিক ডিপ্লোমেসি বা জনকূটনীতি বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে বা জনগণের সাথে সম্পর্ক বিল্ড আপে অনেক বেশি ভূমিকা রাখতে সক্ষম হয়। এরকম টাইপের, জাস্ট আমি কথার কথা বললাম আর কি, এরকম টাইপের একটা 1 লাইনের ফিনিশিং টাচ বা ফিনিশিং লাইন দিয়ে আপনি শেষ করতে পারেন। সো এই হচ্ছে একটা ইজি ফরম্যাট বললাম, এর মধ্যে আপনি কম বেশি করতে পারেন বা প্রশ্নের উপর ডিপেন্ড করে একটু একটু মডিফাই করে নিতে পারেন। এটা হচ্ছে একটা ইজি ফরম্যাট দিলাম। এবার আসেন 2 নাম্বার টাইপের প্রশ্ন, ডিফারেন্সিয়েশন বা পার্থক্য লেখার জন্য কি টাইপের ফরম্যাট আছে। পার্থক্য লেখার জন্য একদম ছোট কালের বা বাচ্চা কালের ফরম্যাটটাই ফলো করবেন। আমরা ছোটবেলায় যেটা করতাম, সাপোজ বলা হলো যে ওই যে ইথনিক কনফ্লিক্ট এবং ইন্টার স্টেট কনফ্লিক্ট, আন্তঃরাষ্ট্রীয় সংঘাত, এই দুইটার মধ্যে পার্থক্য জানতে চাওয়া হলো। সো আপনি লিখে দিবেন যে এই দুইটার মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো, নিম্নে দেওয়া হলো। ওকে, সো এরকম করে ছক টানবেন, ইথনিক কনফ্লিক্ট, ইন্টার স্টেট কনফ্লিক্ট। 1 নাম্বার,
ধরেন ইথনিক কনফ্লিক্ট কাকে বলে সেটা সংজ্ঞা দিলেন, এখানেও ইন্টারেস্টেড কনফ্লিক্ট কাকে বলে সেটা সংজ্ঞা দিলেন। 2 নাম্বার, ইথনিক কনফ্লিক্ট কখন হয় সেটা দিলেন সাপোজ, ইন্টারেস্টেড কনফ্লিক্ট কখন হয় সেটা এখানে দিলেন। ইথনিক কনফ্লিক্টের ইম্প্যাক্ট বা প্রভাব কাদের উপর পড়ে সেটা একটু দিলেন, এখানেও প্রভাব কাদের উপর পড়ে সেটা দিলেন। তারপরে হচ্ছে আপনার কি কি ক্ষতি হয় বা কোথায় কোথায় হচ্ছে ক্ষতিকর দিক পাওয়া যায়, কোন কোন ক্ষেত্রে, সামাজিক, অর্থনৈতিক নাকি রাজনৈতিক নাকি বৈশ্বিক, এরকম এটা দিলেন। এটার ক্ষেত্রেও সেটা দিলেন। 5 নাম্বারে কোনো একটা উদাহরণ দিয়ে দিলেন, যে ইথনিক কনফ্লিক্ট ঘটেছে এরকম একটা দেশের উদাহরণ দিলেন বা ঘটনার উদাহরণ দিলেন। সিমিলার ইন্টারেস্টেড কনফ্লিক্টের একটা উদাহরণ দিলেন। এরকম করে মোটামুটি 6টা পয়েন্ট দিতে পারলেই মোর দ্যান এনাফ, এর বেশি দরকার হয় না। 4 মার্কের জন্য আপনি মোটামুটি 6টা পয়েন্টের মধ্যেই পার্থক্য শেষ করবেন। এটার জন্য 1 পেজ মোর দ্যান এনাফ, এর বেশি দরকার হয় না। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা সম্পর্কের একটা ফরম্যাট বের করি। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস তো বলতে ভুলে গেলাম, আসেন আমরা এটাও বলে ফেলি। অনেকে আবার পার্থক্যটাকে একটু সুন্দর করে বেশি গুছিয়ে টুছিয়ে মানে এভাবে লেখার চেষ্টা করেন, আমি সেটাও একটু লিখে দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে ইথনিক কনফ্লিক্ট আর এটা হচ্ছে ইন্টারেস্টেড কনফ্লিক্ট। এখানে অনেকে লেখে পার্থক্যের বিষয়। ধরেন প্রথমে দিলেন সংজ্ঞা, তারপর 2খানে সংজ্ঞা দিলেন, তারপরে দিলেন হচ্ছে কখন হয়, 2খানে উত্তর দিলেন, প্রভাব দিলেন, ক্ষতিকর দিক, পার্থক্যের বিষয় সেটা লিখলেন, উদাহরণ, তারপর সেটা লিখলেন। এরকম করে অনেকে লেখেন, দুইভাবেই আপনি পার্থক্য দিতে পারেন, যেটা আপনার সুবিধা হয় সেটা লেখেন, কোনো সমস্যা নেই। দুইটাই অ্যাকসেপ্টেড, কোনো অসুবিধা হবে না। বাট পার্থক্যের বিষয় সম্পর্কে যদি ক্লিয়ার আইডিয়া না থাকে, সেক্ষেত্রে এই ফরম্যাটটা ইউজ না করতে আমি অনুরোধ করব, কারণ ভুল জিনিস লেখার থেকে ডিরেক্টলি পার্থক্যে চলে যাওয়াটাই ভালো। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এ পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স দেখবো। জুমে যারা আছেন একটু চ্যাট বক্সে করেন, ফেসবুকেও বলতে পারেন, বা যদি কোনো প্রশ্ন মনে আসে আপনারা চ্যাট বক্সেও প্রশ্ন করতে পারেন যারা জুমে আছেন, বা ফেসবুকের কমেন্টেও আপনারা প্রশ্ন লিখে দিতে পারেন, আমি দুইটাই ফলো করছি। কোনো প্রশ্ন থাকলে আমি সেটা অবশ্যই উত্তর করব। আচ্ছা, ভেরি গুড। আপাতত নেই। সো আমরা চলে যাই তাহলে পরবর্তী অংশে। পরবর্তী অংশ হচ্ছে আপনার সংগঠন বা আপনার মতামত, আপনার বিশ্লেষণ, বিবিধ, এই টাইপের প্রশ্নগুলোর উত্তরের কোনো ফরম্যাট আছে কিনা। আমি বলবো এই টাইপের জিনিসের আসলে কোনো ফিক্সড ফরম্যাট নেই, আপনি যেভাবে লেখেন সেটাই আপনার জন্য একটা ফরম্যাট হবে। যেমন একটা আপনার মতামত জানতে চেয়েছে, একটা প্রশ্নের দিকে তাকাই, উপরে চলে যাই। এই যে জলবায়ু পরিবর্তন, 2 নম্বর প্রশ্নটার দিকে তাকাই, বৈশ্বিক অর্থনীতি এবং উৎপাদন ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আনছে বলে আপনি মনে করেন। আচ্ছা, সো এই ধরনের জিনিসগুলোতে অলওয়েজ মনে রাখবেন, আপনার যখন কোনো মতামত বা বিশ্লেষণ জানতে চাওয়া হয়, তখন 2-একটা টার্ম থাকে, যে টার্মগুলোর উপর ফোকাস করা হয়। যেমন দেখেন, জলবায়ু পরিবর্তন এখানে একটা টার্ম, তারপর হচ্ছে বৈশ্বিক অর্থনীতি, এইটা একটা টার্ম, তারপর হচ্ছে উৎপাদন, এইটাও একটা টার্ম। এই টার্মগুলো সম্পর্কে স্যারকে একটু অবহিত করতে হবে আপনার, যে জলবায়ু পরিবর্তনটা কি, বৈশ্বিক অর্থনীতি এবং উৎপাদন বলতে কি বোঝায়। এই জিনিসগুলো নিয়ে একটু 1-2 লাইন লিখে প্রশ্নগুলো শুরু করলে ভালো হবে। তাহলে টিচার একটা আইডিয়া পেলো যে জলবায়ু পরিবর্তন কি, এই বিষয়ে আমার স্টুডেন্ট জানে, বৈশ্বিক অর্থনীতি উৎপাদনটা কি সে সম্পর্কেও স্টুডেন্টের আইডিয়া আছে। এবার আসি যে জলবায়ু পরিবর্তনটা এই দুইটাকে কিভাবে ইম্প্যাক্ট করছে, আপনার লিখতেও সুবিধা হবে, বুঝাতেও সুবিধা হবে। সো এই জিনিসগুলোকে একটু ব্যাখ্যা করে নিয়ে বা সংজ্ঞায়িত করে নিয়ে তারপর আপনি মূল আলোচনায় আপনার মতামত বা আপনার বিশ্লেষণগুলোতে চলে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। এগুলো চেষ্টা করবেন পয়েন্ট আকারে বা প্যারা আকারে লেখার জন্য। এক প্যারার মধ্যে সবাই লিখবেন না, পয়েন্ট করে বা প্যারা আকারে এই মতামতগুলো বা বিশ্লেষণগুলো উল্লেখ করবেন। যদি কোনো জায়গায় আপনার মনে হয়, আপনার হচ্ছে প্রাসঙ্গিক মনে হয়, সেক্ষেত্রে 2-একটা মতবাদও এখানে দিতে পারেন। আপনার মতামতের পাশাপাশি যে কোনো একটা মতবাদ, কেউ একজন বলেছেন ওই বিষয়ে কোনো একটা উক্তি, কোনো মানে আন্তর্জাতিক কোনো নেতা বা রাষ্ট্রনেতা বা কোনো দেশের নেতা বা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা এই ধরনের কেউ কোনো কথা বলেছে, এরকম একটা টাইটেল দিয়ে বা এরকম একটা উক্তি দিয়েও আপনি প্রশ্ন শুরু করতে পারেন চাইলে। সেগুলো হচ্ছে আপনার জাস্ট প্রশ্নের মানটাকে একটু উন্নত করবে। যে কোনো উক্তি বা মতবাদ দিয়েও আপনি কিন্তু শুরু করতে পারেন প্রশ্নকে। ইটস আপ টু ইউ, আপনি সাজিয়ে নেবেন। আমি জাস্ট আপনাকে কয়েকটা ফরম্যাটের মতো করে বললাম,
এগুলোকে একটু মডিফাই করে নিজের মতো গুছিয়ে নেবেন, দেখবেন প্রশ্নগুলো লিখতে পারবেন, মোটামুটি জুৎসই হবে এবং লেখার মানটাও বৃদ্ধি পাবে। এখন কথা হচ্ছে কি, আমি আপনাদেরকে একটু চ্যালেঞ্জের কথা বলি। চ্যালেঞ্জ কি? কনসেপচুয়াল ইস্যুর, কনসেপচুয়াল ইস্যুরে কিছু চ্যালেঞ্জ আছে। নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হচ্ছে কমন না পাওয়া। আপনি প্রশ্ন সব কমন পাবেন না। মাইন্ডসেট করে রাখেন, আউট অফ 10 সর্বোচ্চ 7টা কমন পাবেন। 70% যদি কমন পান বর্তমান পরিপ্রেক্ষিতে, আপনি মোর দ্যান লাকি। ওকে, নিজেকে লাকি মনে করবেন, সৌভাগ্যজনক মনে করে এই 7টা প্রশ্ন ঠিকঠাক মতো উত্তর করবেন। কারণ বর্তমানে যে লাস্ট 2-3টা বিসিএস এ দেখা যাচ্ছে যে প্রশ্ন কিন্তু খুবই আনকমন আসছে। উদাহরণ দেখবেন, দেখাচ্ছি। গ্লোকাল বলতে কি বোঝায়, 46 এই প্রশ্নটা এসেছিল। অনেকে উত্তর করতে পেরেছে, অনেকে আবার পারেনি। 46 আরেকটা আনকমন প্রশ্ন ছিল, নেগোসিয়েশন প্রক্রিয়ায় কোনো পক্ষের পজিশন এবং ইন্টারেস্টের কারণ বলতে কি বোঝায়? পজিশন এবং ইন্টারেস্ট শনাক্ত করা গুরুত্বপূর্ণ কেন? এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের কথা বলা হয়েছে। সো এই ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনে পজিশন, ইন্টারেস্ট এই ধরনের টার্মগুলো সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল ছিল না। সো এই ওয়াকিবহাল না থাকার কারণে এটা একটা আনকমন কোশ্চেন ছিল। ঠিক আছে। আবার দেখেন, এটা একটা দন্তন্য বাদ পড়ে গেছে। নমনীয় কনসেশনাল এবং অনমনীয় নন কনসেশনাল ঋণের পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করুন। সো অনেকে এটা বানিয়ে এটা নিয়ে লিখেছেন, তারপরও কিন্তু অনেকের কাছে এটা আনকমন ছিল। আবার দেখেন, ইথনিক ক্লিনসিং বা জাতিগত বিশোধন বা নৃতাত্ত্বিক বিশোধন বলতে কি বোঝেন, এটা অনেকে লিখতে পেরেছেন। রোহিঙ্গা, তারপর হচ্ছে কুর্দিদের উপর অত্যাচার, বিভিন্ন জাতিগত জাতির উপর অত্যাচার বা জাতিগত হচ্ছে ধ্বংস, নিপীড়ন, এগুলোর আলোকে অনেকেই উত্তরটা দিয়েছে। কিন্তু অ্যালগোরিদম জিনিস যেটার সাথে কিভাবে রিলেটেড, এটা অনেকেই পারেনি, এটা আননোন ছিল। সো এইটাই আমি জাস্ট বলার চেষ্টা করছি যে প্রতি বিসিএসসি এরকম কয়েকটা কিন্তু আপনার প্রশ্ন আসে যেগুলো একদম নতুন ছিল, যেগুলো উত্তর করা কঠিন হবে। সো আপনার সামনে যে 50তম বিসিএস এর রিটেন আসছে, সেই জিনিসটা কিন্তু আপনার ক্ষেত্রেও ঘটতে পারে এবং ঘটবে বলে আমি মোটামুটি মনে করি। আপনি দেখবেন 10টার মধ্যে 6-7টা পারছেন, বাকি 3-4টা একদমই আনকমন বা অর্ধেক পারছেন, বাকিটুকু পারছেন না। সো এই চ্যালেঞ্জটা আপনাকে ফেস করতে হবে। এখন এই যদি বলেন ভাই কোথা থেকে পড়লে 100% কমন পাবো, আমি বলবো যে এটা সম্ভব না। 100% কমন পাওয়া সম্ভব না, সরি টু সে। এমন কোনো বই তৈরি হয় না, এমন কোনো গাইড বই নাই, এমন কোনো ম্যাটেরিয়ালস নাই যেটা থেকে আপনি 100% কমন পাবেন, এটা হবেই না। এটা আমি যদি প্রশ্ন করি, সাপোজ আমি এখন জায়গায় বসে আপনাদেরকে 10টা কনসেপচুয়াল দিব, আমি চাইলেই আপনাদেরকে 4-5টা প্রশ্ন সেট করে দিতে পারি যেগুলো সম্পর্কে আপনারা পড়াশোনা হয়তো করছেন না বা করেননি, অনেকেই জানে না। কারণ ইন্টারনেট প্রশ্ন করাটা অনেক সহজ, উত্তর করাটা হচ্ছে কঠিন। সো এইটা মাথায় রাখবেন। প্ল্যান এ থাকবে আপনার জন্য যে 10টার মধ্যে 6-7টা পারলে মোর দ্যান এনাফ। যদি লাকিলি আপনার জন্য প্রশ্নটা সহজ হয়, যে 10টার মধ্যে 9টা, 10টা বা 8টার উপর আপনি পারছেন, শুক্রিয়া আদায় করবেন, নাথিং এলস। ওকে। সো এটা একটা চ্যালেঞ্জ থাকবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। 2 নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে দার্শনিক বা মনীষীদের যে উক্তিগুলো আছে, সেই উক্তিগুলো মনে রাখা এবং পরীক্ষার খাতায় ঠিকমতো লিখে আসা। এই জিনিসটা একটু ঝামেলায় পড়ে, যে এত সংজ্ঞা, এত কিছু মনে রাখতে তো সময় লাগে, কষ্ট হয়ে যাবে। আমি কি খালি দার্শনিকের সংজ্ঞায় মুখস্থ করে যাব? এত সংজ্ঞা তো মুখস্থ করা সম্ভব না। খেয়াল করে দেখবেন, আমাদের যে 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টারেই হচ্ছে বিভিন্ন দার্শনিক বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আপনি যে বই পড়েন না কেন, উত্তরণের বই পড়েন, অন্য গাইড বই পড়েন, সব বইতেই দেখবেন যে প্রতিটা বিষয়ে কিছু উক্তি আছে, মতবাদ আছে, যে বিভিন্ন ফিলোসফার, দার্শনিক বা সমাজবিজ্ঞানী তারা এগুলো দিয়েছেন। সো এইগুলো কিন্তু লাইন বাই লাইন মুখস্থ রাখা কঠিন। সো কি করতে পারেন, যাদের মুখস্থ ক্ষমতা অসাধারণ, মানে একদম ফটোগ্রাফিক মেমোরি, দেখা মাত্রই মনে থাকে, তাদের জন্য সমস্যা নেই, আপনারা মুখস্থ করে ফেলবেন। ওকে। কিন্তু এই কাতারে আমি জানি অনেকেই পড়েন না, আমি নিজেও পড়তাম না। সো এইটা আমার জন্য না। সো তাহলে কি করব, সেটা হচ্ছে যে কোনো বিষয় সংজ্ঞা পড়ার সময় যখন দার্শনিকের সংজ্ঞাগুলো পড়তে যাব, তখন চেষ্টা করব ওই সংজ্ঞার বটম লাইনটা বোঝার জন্য বা মেইন থিমটা বোঝার জন্য, যে ওই সংজ্ঞায় কি টাইপের থিম দেওয়া হয়েছে, ওই থিমটা মাথায় রেখে বাকিটুকু নিজের মতো করে একটু লিখে নেওয়া। ঠিক আছে। আর 3 নাম্বার একটা টেকনিক আছে, যে টেকনিকটা একটু পরে বলতেছি, 2 নাম্বারটাকে আরেকটু এক্সপ্লেইন করি। বটম লাইন বা থিম বলতে কি বুঝেন, এই প্রশ্নটা আসতে পারে। বটম লাইন বা থিম বলতে বোঝানো হচ্ছে, সাপোজ আপনাকে বলা হলো যে ব্যালেন্স অফ পাওয়ার কি, বা বলা হলো হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন কি, বা হচ্ছে আপনার বলা হলো যে লিবারালিজম কি, নব্য উদারতাবাদ কি, এরকম অনেক সংজ্ঞা থাকতে পারে। সো ওই বিষয়গুলো নিয়ে যে দার্শনিকটা সংজ্ঞাটা দিয়েছেন, সাপোজ পামার অ্যান্ড পার্কিনসন এই সংজ্ঞাটা দিয়েছেন ধরলাম, তো উনি সংজ্ঞায় লিখলেন যে ব্যালেন্স অফ পাওয়ার বলতে
আপনার একটা বিশেষ কোনো একটা জায়গাকে বা বিশেষ কোনো একটা থিমকে উনি ফোকাস করে লিখেছেন যে এই জিনিসটাকেই ব্যালেন্স অফ পাওয়ার বলা হয় বা এটার মাধ্যমে ব্যালেন্স অফ পাওয়ার গড়ে ওঠে। সো আপনি ওই থিমটা মনে রাখেন, জাস্ট সংজ্ঞা লেখার সময় ওই থিমটাকে এনে বাকিটুকু একটু নিজের মতো করে ইংলিশে লিখে দিলেন, তাহলেই হয়ে যায়। এটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ ওয়ে। এতে পুরো সংজ্ঞাটা আপনার মুখস্থ করার দরকার হচ্ছে না, শুধু দার্শনিকের নামগুলো মনে রাখলেই হচ্ছে, আর বটম লাইন বা থিমটা মনে রাখতে পারলে লেখা হয়ে যায়। এটা হচ্ছে আমি নিজেও ফলো করতাম এবং এটাই হচ্ছে সব থেকে মোস্ট ইফেক্টিভ ওয়ে। এখন আসেন 3 নম্বর উপায় কি উক্তি মনে রাখার জন্য। 3 নম্বর উপায় হচ্ছে ফাঁকিবাজি টেকনিক। এই ফাঁকিবাজি আসলে শিখাতে ইচ্ছা করতেছে না, তারপরও শিখাই দেই। ফাঁকিবাজি টেকনিকটা হচ্ছে দার্শনিকের বা মনীষীর সংজ্ঞাটা আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে লিখবেন, নিজের মনের মাধুরী মিশিয়ে লিখবেন। ওকে, অর্থাৎ আপনি বাংলায় যে সংজ্ঞাটা দিয়েছেন সেটাকেই একটু এদিক ওদিক করে ইংরেজিতে মেরে দিবেন। তো একটা তো তাহলে সংজ্ঞাটা কার নামে চালাবেন? আপনি তো আর কোনো দার্শনিক না। সো যেটা করবেন এক্ষেত্রে, ওই বিষয়ে কোন কোন দার্শনিক মতবাদ দিয়েছেন সেই দার্শনিকের নামগুলো তখন আপনার মনে রাখতে হবে। সাপোজ শক্তি নিরাপত্তা অধ্যায়ে কোন কোন দার্শনিক উক্তি দিয়েছেন বা মতবাদ দিয়েছেন আপনার মাথায় রাখতে হবে। বা মনে করেন ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কোন কোন সমাজবিজ্ঞানী লিখেছেন বা তত্ত্ব দিয়েছেন, তাদের নামগুলো কিন্তু তখন মুখস্থ রাখতে হবে। নাম তো আর আপনি বানায় লিখতে পারবেন না, জাস্ট তার নামটা মনে রাখবেন আর সংজ্ঞাটা নিজের মতো করে লিখে দিবেন, ব্যাস হয়ে গেল। অল্প সময়ে খাতা দেখবে, টিচারদের এত টাইম নেই যে আপনার খাতা মানে মিলিয়ে মিলিয়ে দেখবে যে আদৌ এই দার্শনিক এই সংজ্ঞা দিয়েছে কিনা। বাট কথা হচ্ছে, যদি টিচার ধরে ফেলে তাহলে কিন্তু ধরা খাবেন এবং আপনার নম্বর কেটে ফেলতে পারে। সো এই ফাঁকিবাজিটা নিজের ওন ডিসক্রিশনে করবেন। এটা আমি সাব্বির বলেছি, আমার কথাই করতে হবে না। এটা কিন্তু সম্পূর্ণ নিজের দায়িত্বে বা নিজের রেসপন্সিবিলিটি নিয়ে এটা করতে হবে। সো চেষ্টা করবেন 2 নাম্বার যে ওয়েটা আছে সেই ওয়েটা ফলো করার জন্য, এটা বেশি ইফেক্টিভ। আর একান্তই যদি না পারেন, সময় না থাকে সামনে, তাহলে এই ফাঁকিবাজি টেকনিকটা অ্যাপ্লাই করেন। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে আপনার 2টা বড় চ্যালেঞ্জ যেগুলো আপনার কনসেপচুয়াল ইস্যুতে বেশি দেখা যায়। ওকে, তো আশা করি কনসেপচুয়াল ইস্যু নিয়ে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশে, এম্পেরিক্যাল ইস্যু এবং প্রবলেম সলভিং এ কিভাবে পড়তে হবে। আচ্ছা, এখন একটু ফাইনালাইজ করি, একটা সামারি করি কনসেপচুয়াল ইস্যু নিয়ে, তারপর অন্য অন্য অংশগুলোতে যাব। সামারিটা হচ্ছে কনসেপচুয়াল ইস্যু আপনি সব কমন পাবেন না। সো একটু নিজস্ব ডিসক্রিপশনে বা রিস্ক নিয়ে পড়তে হবে, যেহেতু সব কমন পাওয়া যাবে না। সবগুলো অধ্যায় সব থিওরি মুখস্থ করতে গেলে অনেক সময় লাগবে। সো এটা একটা চ্যালেঞ্জ। চেষ্টা করেন যতটুকু পারেন পড়ার জন্য বা মুখস্থ করার জন্য। এখানে বোঝাবুঝির তেমন কিছু নেই, আপনাকে বুঝাই দেওয়ার মতো তেমন কিছু নেই, দু একটা টপিক বাদে। আদারওয়াইজ সবই আপনার থিওরি এবং মুখস্থ করতে হবে। এবং মুখস্থ করার পর সেই জিনিসগুলো একটু বারবার রিভিশন দিতে হবে, কারণ পরীক্ষার আগে আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু মুখস্থ করেছেন। এবং সেই জিনিসগুলো খাতায় একটু নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে ঝালিয়ে নিতে হবে। নিয়মিত এক্সাম দিবেন, দেখবেন আপনার এক্সপার্টিস বা এক্সপিরিয়েন্স আরও বাড়বে। এটা হচ্ছে কনসেপচুয়াল ইস্যুর জন্য। ওকে, সো এই পর্যন্ত কনসেপচুয়াল ইস্যু শেষ। আমি চলে যাব এম্পেরিক্যাল ইস্যুতে। আচ্ছা, এম্পেরিক্যাল ইস্যু ব্যাপারটা হচ্ছে 3টা প্রশ্ন থাকে, 15 করে 45 নাম্বারের। বাই দ্য ওয়ে, কনসেপচুয়াল ইস্যুতে আপনাদের এই স্লাইডে কিছু নমুনা উত্তর দেওয়া আছে। সো আমি নমুনা উত্তরটা রেখে দিলাম, আপনারা পেয়ে যাবেন স্লাইডে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসেন এবার আমরা এম্পেরিক্যাল ইস্যু দেখব। এম্পেরিক্যাল ইস্যু দেখার আগে আপনাদেরকে একটু বলে নেই এম্পেরিক্যাল ইস্যুতে কি কি টাইপের প্রশ্ন আসে। অলওয়েজ মনে রাখবেন এম্পেরিক্যাল ইস্যু মানেই হচ্ছে বড় প্রশ্ন। এবং বড় প্রশ্নের মধ্যে কি থাকে? নাম্বার 1 অ্যানালাইসিস, তারপর হচ্ছে যে কোনো একটা প্রবলেম, সেটার ইম্প্যাক্ট, ঠিক আছে, তারপর বিভিন্ন কনফ্লিক্ট, এরপর হচ্ছে সেই কনফ্লিক্টগুলো ভিন্ন ভিন্ন আসপেক্টে হতে পারে, পলিটিক্যাল হতে পারে, ট্রেড রিলেটেড হতে পারে, নেইবারিং হতে পারে, নেইবারিং মানে হচ্ছে আপনার প্রতিবেশী দেশগুলোর মধ্যে হতে পারে, ইভেন ইথনিক হতে পারে বা জাতিগত কনফ্লিক্টও হতে পারে। বিভিন্ন রকম কনফ্লিক্ট আছে, সবগুলোই এই বড় প্রশ্নের মধ্যে পড়বে। আর কি আছে? আর হচ্ছে বড় প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার মতামত বা আপনার অ্যানালাইসিসটা দিতে হবে। সো আসেন কি কি টাইপের প্রশ্ন আসে বা এই অংশে পড়ার জন্য আপনাকে কি কি টেকনিক ফলো করতে হবে। প্রথমেই যেটা করবেন, কি কি করণীয় সেটা নিয়ে আগে আলোচনা করি। আসেন, করণীয় হচ্ছে আজকেই শুরুতে একটা কাজ করবেন, মানে ক্লাসের পরে আগামী যদি বিসিএসটা ভালো করে দিতে চান, শুরুতে যেটা করবেন আপনি একটা কনফ্লিক্ট লিস্ট তৈরি করে ফেলেন। কনফ্লিক্ট লিস্ট
তৈরি করে ফেলেন যে কি কি টাইপের কনফ্লিক্ট আপনি এখন আশেপাশে দেখতেছেন। আমি আপনাদের সুবিধার জন্য একটু হালকা করে কয়েকটা উদাহরণ দিতে পারি। যেমন শুরুতেই যদি তাকাই, ইউএসএ কে ঘিরে কি কি টাইপের কনফ্লিক্ট আছে। আসলে ইউএসএ ঠিক বলবো না, দাঁড়ান আমি একটু ব্যাকে যাই। মেজর পাওয়ার যারা, তাদের রিলেটেড কি কি কনফ্লিক্ট আছে। ওকে, নাম্বার টু, মেজর পাওয়ারের মধ্যে কারা পড়ে পরে আসতেছি, আগে ক্লাসিফিকেশনটা করে নেই। নাম্বার টু হচ্ছে বাংলাদেশ রিলেটেড কি কি কনফ্লিক্ট আছে। নাম্বার থ্রি, আপনার ট্রেড রিলেটেড কি কি কনফ্লিক্ট আছে। নাম্বার ফোর, সোশ্যাল ইকোনমিক হ্যান ত্যান আরো অনেক কিছু আপনি বলতে পারেন, আর ওইদিকে না যাই, আপাতত এই চারটার মধ্যেই থাকি। দেখেন মেজর পাওয়ারের মধ্যে কারা কারা আছে। ইউএসএ, চায়না, রাশিয়া, আপনি ইন্ডিয়াকে বাদ দিয়েন না, ইন্ডিয়াকেও রাখেন, ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে। আর এই তো মোটামুটি মেজর পাওয়ার তো এরাই, ঘুরে ফিরে এরাই তো সবকিছু নিয়ন্ত্রণ করছে। সো এই মেজর পাওয়ারদের মধ্যে কনফ্লিক্ট কোথায় কোথায় আছে দেখেন, ইউএস এর সাথে কার কার কনফ্লিক্ট বা কার কার ঝামেলা তৈরি হয়েছে। সম্প্রতি ট্রাম্পের বিভিন্ন খামখেয়ালিপনা বলি বা যাই বলি না কেন, তার দণ্ড ডক্ট্রিন বলি বা তার অতি আগ্রাসী মনোভাব বলি, এই সব কিছু মিলিয়ে ইউএস এর সাথে কিন্তু এখন প্রচুর পরিমাণের কনফ্লিক্ট তৈরি হয়েছে বিভিন্ন ভিন্ন ইস্যুতে। অয়েল কনফ্লিক্ট আছে, তারপর হচ্ছে আপনার জিও পলিটিক্যাল কনফ্লিক্ট আছে। অয়েল কনফ্লিক্ট বললেই বলতে হবে হচ্ছে মিডল ইস্টের ব্যাপারটা চলে আসবে এখানে, মিডল ইস্টের যে দেশগুলো আছে প্লাস ভেনেজুয়েলার ইস্যু চলে আসবে। আপনি জিও পলিটিক্যাল যদি চিন্তা করেন, জিও পলিটিক্যাল বললে হচ্ছে আপনার গ্রিনল্যান্ড ইস্যু চলে আসবে, তারপর হচ্ছে পানামা বা কিউবার সাথে প্রবলেম চলতেছে এগুলা চলে আসবে, এবং এর সাথে ইসরায়েলকেও আপনাকে নিয়ে আসতে হবে। ইসরায়েলের সাথে যাদের কনফ্লিক্ট আছে, প্যালেস্টাইন, ইরান বা সৌদি আরব, এই টাইপের মিডল ইস্টের যে প্রবলেমগুলো সবগুলো জিও পলিটিক্যাল ইস্যুর মধ্যে পড়বে। আচ্ছা, ইউএস এর আর কি টাইপের কনফ্লিক্ট আছে, মোটামুটি এইগুলোই। চায়নার কথা যদি বলি, হ্যাঁ, চায়না হচ্ছে সব থেকে বড় ঝামেলা বাধাই হচ্ছে ইউএস এর সাথে বাণিজ্য নিয়ে। সো চায়না বা ইউএস এর বাণিজ্য সম্পর্ক বা ওভারঅল সম্পর্ক এগুলো কিন্তু একটা কনফ্লিক্ট লিস্টের মধ্যে পড়বে। রাশিয়ার কথা যদি বলি, রাশিয়ার সাথে ইউক্রেনের বর্তমান প্রবলেম চলতেছে এবং এটা অনগোয়িং, সামনেও চলবে। এবং এখানে শুধুমাত্র রাশিয়া এবং ইউক্রেনই মেইন অ্যাক্টর না, আরো কিছু আপনার সাপোর্টিং অ্যাক্টর আছে যারা প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ করছে। সো রাশিয়ার সাথে আপনি এখানে ইন্ডিয়াকে ইনক্লুড করতে পারেন, ইউরোপিয়ান ইউনিয়নকে ইনক্লুড করতে পারেন, ইউএসএ কে ইনক্লুড করতে পারেন, ঠিক আছে। এরাও কিন্তু বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স রাখছে। সো রাশিয়া ইউক্রেন যুদ্ধে এরাও চলে আসবে এবং ন্যাটোও চলে আসবে। ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়ার কথা বললে বাংলাদেশের সাথে সম্পর্ক চলে আসবে, যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার প্রবলেম আছে। বর্তমানে যে বিভিন্ন সংকটগুলো ঘনীভূত হচ্ছে, শুধু বর্ডার রিলেটেড ইস্যু, পানি বন্টন ইস্যু, সীমান্ত হত্যা, এগুলোই শুধু না, এর বাইরেও অনেক কিছু আছে। তো সবকিছু মিলিয়ে এটা কিন্তু এখন খেলাধুলার পর্যায়ে চলে গেছে, তারপর হচ্ছে বায়োলেটারাল রিলেশন বা ট্রেডের মধ্যে চলে গেছে। সো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার মেইনলি বড় বড় প্রবলেম। এছাড়া ইন্ডিয়ার আরো কিছু জিওপলিটিক্যাল ইস্যু আছে, ইন্ডিয়ার সাথে চায়নার প্রবলেম আছে, বর্ডার নিয়ে ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এগুলোর সাথে সমস্যা আছে। সো কনফ্লিক্ট লিস্ট কিন্তু শেষ করার মতো না, বহুত। ইউরোপিয়ান ইউনিয়নের কথা পরে বলছি, বাংলাদেশের সাথে এবার কনফ্লিক্টগুলো বলি। বাংলাদেশের সাথে নেইবারিং কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার সাথে ঝামেলা, মিয়ানমারের সাথে ঝামেলা রোহিঙ্গা রিলেটেড, আপনার সার্ক নিয়ে বাংলাদেশ প্রবলেমে পড়তেছে, বিমস্টেক নিয়ে আপনার দোটানার মধ্যে আছে কি করবে, আসিয়ান বা সাউথ ইস্ট এশিয়ান নেশনগুলোর সাথে বাংলাদেশ ঢুকতে চাচ্ছে কিন্তু পারতেছে না, এটাও বাংলাদেশের একটা সমস্যা। এই তো মোটামুটি বাংলাদেশ রিলেটেড এইগুলোই। এছাড়া বাংলাদেশের আরেকটা প্রবলেম আছে বা কনফ্লিক্ট আছে, সেটা হচ্ছে এই মেজর পাওয়ারগুলোর সাথে ব্যালেন্সিং এর, কিভাবে মেজর পাওয়ারগুলোর সাথে ব্যালেন্সিং করতে পারে। এখানে আপনি বিভিন্ন জোটগুলোকে নিয়ে আসতে পারেন। সম্প্রতি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে লাস্ট 4-5 বছরে, কোয়াড নিয়ে অনেক প্রবলেম হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে ঝামেলা আছে, বাংলাদেশ কেন চায়নার সাথে আছে বা আছে কিনা, ইউএসএ কি মনে করছে। সো মেইন কথা হচ্ছে বাংলাদেশের সাথে রিলেটেড যত কনফ্লিক্ট, যত প্রবলেম, সবই আপনার এই এম্পেরিক্যাল ইস্যুর মধ্যে পড়ে। সো আপনার কনফ্লিক্ট লিস্ট যেটা আপনি তৈরি করবেন তার মধ্যে কিন্তু এগুলা চলে আসবে। এবার আসেন ট্রেড, বাণিজ্য। বাণিজ্য তো একা কিছু হতে পারে না। বাণিজ্য নর্মালি হয় হচ্ছে ভিন্ন ভিন্ন দেশগুলোর মধ্যে বাণিজ্যের সম্পর্ক কেমন আছে সেগুলোই। সো আমি অলরেডি যে কথাগুলো বলেছি সেগুলো ট্রেডের মধ্যে পড়ে যায়। সো এখন একটা কনফ্লিক্ট লিস্ট তৈরি করে ফেলেন আপনার, যে কোন কোন কনফ্লিক্টগুলো আপনার জন্য বর্তমানে সমসাময়িক সময়ে গুরুত্বপূর্ণ। ওকে, সো এই লিস্ট দেখেন, আমি যেগুলো যেগুলো বলেছি এর মধ্যে অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। এর বাইরেও কিছু আছে যেগুলো হচ্ছে ইউনিভার্সাল কনফ্লিক্ট, মানে সব সময় চলতে থাকে, যেটা হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন। এটা আমরা আমাদের 38তম বিসিএস এর সময়ও পড়েছি, এখনো চলতেছে, সামনেও চলমান থাকবে বলে মনে হয়। সো এই প্রবলেমগুলো অলওয়েজ চলবে। তারপর হচ্ছে মিডল ইস্ট ক্রাইসিস, এটা অলওয়েজ চলবে। সৌদি আরব এবং সৌদি আরবের স্যাটেলাইট যে দেশগুলো আছে তাদের সাথে গালফ কান্ট্রিগুলো একত্রিত হয়ে
ইরানের সাথে যে প্রবলেম, এটা কিন্তু মিডল ইস্টের একটা বড় ক্রাইসিস। ওকে, সো মধ্যপ্রাচ্য সংকট যেটা বলা হয়, এটা অলওয়েজ চলবে। এরপর মনে করেন হচ্ছে রোহিঙ্গা নিয়ে একটা কথা আছে, এটাও সামনের কয়েক বছরের জন্য চলমান। কুর্দিদের অবস্থা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এটাও সামনে চলবে। এবং একটা আনঅর্থোডক্স প্রশ্ন একটু বলে রাখি, আফ্রিকার দেশসমূহতে বেশিরভাগ দেশগুলোতেই বর্তমানে ইথনিক কনফ্লিক্ট চলছে বা ইন্টার স্টেট কনফ্লিক্ট চলছে। সেন্ট্রাল আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকা, এগুলোর মধ্যে কিন্তু নিজেদের মধ্যে এরা দাঙ্গা সংঘাতে জর্জরিত। যেমন এই 50তম বিসিএস এর পিডিতে কিন্তু সুদানে যে আপনার রেবেলিয়ান ফোর্সের নাম আছে, সেটা কিন্তু প্রশ্নে এসেছে, আরএসএফ। হ্যাঁ, তো এই যে সুদানে কনফ্লিক্ট চলছে, সাউথ সুদানের ঝামেলা আছে, সোমালিয়ার সাথে সোমালিল্যান্ডের যে সংঘর্ষ, কঙ্গোতে জাতিগত সংঘাত চলছে বহুদিন ধরে, ওয়েস্ট আফ্রিকার মধ্যে আপনার যে দেশগুলো আছে, নাইজেরিয়া থেকে শুরু করে আপনার মৌরিতানিয়া, তারপর হচ্ছে ক্যামেরুন, আইভরি কোস্ট, এই দেশগুলোর মধ্যেও জাতিগত সংঘাত আছে। এগুলোকে একত্রিত করে আফ্রিকার যে ইথনিক কনফ্লিক্টটা আছে, সেই ইথনিক কনফ্লিক্টের ভবিষ্যৎ এবং এর পিছনের কারণগুলো নিয়ে একটু পড়াশোনা করেন। এটা নিয়ে কিন্তু প্রশ্ন হয়তো আসে নাই কখনো, কিন্তু আমার কেন জানি মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেগুলো হয়তো আমরা অ্যাড্রেস করতে পারছি না। সো ইথনিক কনফ্লিক্ট মিলে এই যতগুলো আমি বললাম, মোটামুটি আপনারা নিজেদের মতো করে বাকিটা লিস্ট করে নেবেন, একটা লিস্ট তৈরি করে ফেলেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। ওকে, প্রথম কাজ লিস্ট তৈরি করেন। লিস্ট তৈরি করতে পারলে আপনি বুঝে যাবেন যে আপনার এখন কি পড়তে হবে। সো লিস্ট তৈরি করার পর কি করবেন? লিস্ট তৈরি করার পর ওই লিস্ট ধরে ধরে আপনি সংঘাতগুলো সম্পর্কে পড়াশোনা করবেন। লিস্ট ধরে ধরে কনফ্লিক্টগুলো নিয়ে স্টাডি করবেন। এই স্টাডি করার জন্য আপনি যে কোনো একটা বই ফলো করতে পারেন, রেফারেন্স বই। কিন্তু বই তো আসলে ফিক্সড ইনফরমেশন দিবে, আপনাকে একটু বইয়ের বাইরে যেতে হবে। অর্থাৎ বইয়ের বাইরে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। কিভাবে চোখ কান খোলা রাখবেন? চোখ তো খোলাই রাখি ভাই, কানও তো খোলা রাখি না ভাইয়া। এটা হচ্ছে ওই চোখ কান খোলা না, এটা হচ্ছে নিজেকে আপ টু ডেট রাখতে হবে। এই আপ টু ডেট রাখার জন্য আপনাকে কিছু সহায়ক বইয়ের দিকে যেতে হবে। আপনি যে কোনো আন্তর্জাতিক রাজনীতি বা সম্পর্ক নিয়ে ভালো কোনো একটা বই পড়ে ফেলেন। বিভিন্ন বই বাজারে আছে, তাই না? আমি কোনো স্পেসিফিক রাইটারের নাম বলছি না, কিন্তু যে কোনো একটা বই নিয়ে বা একটা দুইটা বই নিয়ে একটা অ্যানালাইসিস করেন। বিভিন্ন আন্তর্জাতিক রাজনীতির 100 বছর বলেন, জিও পলিটিক্স বলেন, অ্যানাটমি বলেন, আমি নামগুলো দু একটা বললামই। তারপরে বিভিন্ন সম্পর্ক আছে। এই জিনিসগুলো নিয়ে একটা বই বা দুইটা বই থেকে সংঘাতগুলো সম্পর্কে একটু পড়াশোনা করেন, নাম্বার ওয়ান। এবং একই সাথে একটি সংঘাতগুলোর আপডেট রাখেন, অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু সংঘাতগুলো নতুন নতুন মোড় নিচ্ছে। সাপোজ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে সেই 2022-এ যে জিনিস ছিল, এখন তো সেই জিনিস নাই। বা 2024-এ যারা পড়াশোনা করেছেন, এখন তো সেই জিনিস নেই। সো আপডেট হচ্ছে, এই আপডেটগুলো একটু সংগ্রহ করেন। এবং এই আপডেট সংগ্রহের জন্য একটা বড় উপায় হচ্ছে একটু নিউজ পেপার নিয়ে পড়াশোনা করা। পত্রিকার সম্পাদকীয় পার্টটা বা আন্তর্জাতিক বা রাজনীতির যে পৃষ্ঠাটা আছে, এইগুলো নিয়ে একটু পড়াশোনা করেন বা দেখাশোনা করেন। বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন গবেষক তারা বিভিন্ন সময় লেখা প্রকাশ করেন, সেই লেখাগুলো একটু পড়েন, রিডিং পড়েন, মুখস্থ করার দরকার নাই, বারবার বলতেছি, রিডিং পড়ে যান। এই রিডিং পড়াটাই আপনাকে কিন্তু অনেক ইনফরমেশন আপনার মধ্যে চলে আসবে। যেটা যেটা গুরুত্বপূর্ণ মনে করবেন, সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নোট করবেন। কোথাও যদি কোনো ডেটা পান, সেই ডেটাটা নোট করতে পারেন চাইলে। কোথাও যদি কোনো ম্যাপ দেওয়ার প্রয়োজন হয়, সেখানে সেই ম্যাপ নোট করে ফেললেন। দেখবেন এই ইনফরমেশনগুলো জানার ফলে আপনার মধ্যে একটা নলেজ ক্রিয়েট হবে। এবং সেই নলেজটাই কিন্তু পাওয়ার। এই পাওয়ারটা আপনাকে লিখতে সহায়তা করবে। বিকজ বর্তমানে যে দুই তিনটা বিসিএস যে প্রশ্নগুলো আসতেছে এম্পিরিক্যাল ইস্যুতে, কোনোটাই কোনো গাইড বই থেকে হুবহু কমন আসে না। চাইলে আমি এখানে আপনাকে এখনই তিনটা প্রশ্ন বলতে পারি, যে প্রশ্নগুলো আমি নিজে তৈরি করতে পারবো, কারণ টিচাররা এখন আপনার মতামতটা জানতে চায়। সো আমি করণীয়টা আপনাকে বললাম, করণীয়টা হচ্ছে কনফ্লিক্টগুলো লিস্ট তৈরি করেন, লিস্ট অনুযায়ী পড়াশোনা শুরু করেন। একটা বইকে রেফারেন্স রাখেন প্রথমে, তার সাথে কিছু রেফারেন্সের সাথে কিছু অ্যাডিশনাল বা সাপ্লিমেন্ট বই নেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাইটারদের বই আছে যারা আন্তর্জাতিক রাজনীতি বা সম্পর্ক নিয়ে লেখে, সেই বইগুলো একটু অ্যানালাইসিস করেন। আপ টু ডেট রাখেন নিজেকে, পত্রিকা দেখেন, সংবাদপত্র নিয়ে অ্যানালাইসিস করেন। তাই বলে সংবাদপত্রে চোখ কান ডুবিয়ে সারাটা দিন নষ্ট করার কোনো প্রয়োজন নেই। জাস্ট যে অংশগুলো বলেছি সেগুলো পড়েন। আন্তর্জাতিক পেজটা, বাণিজ্য পেজটা, রাজনীতি পেজটা এবং সম্পাদকীয়, এই অংশগুলোই ভালো করে পড়েন। এবং যে জিনিসগুলা রিসেন্টলি ঘটতেছে, যেমন এই যে জানুয়ারির 1-2 তারিখে হুট করে ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উঠাই নিয়ে চলে গেল, সো ওই সংক্রান্ত কিন্তু পরের 4-5 দিন পত্রিকায় অনেক কিছু অ্যানালাইসিস এসেছে, সেই অ্যানালাইসিসগুলো পড়েন। একটা সম্পাদকীয় বই রাখেন মাসের শুরুতে, যেন অ্যানালাইসিসগুলো আপনি একবারে পড়ে ফেলতে পারেন বা নোট হয়ে যায়। এইভাবে কালেক্ট করেন ইনফরমেশন। ইনফরমেশন কালেক্ট করতে পারলে আপনার মধ্যে যে নলেজটা তৈরি হবে, ওই পাওয়ারটাই এনাফ।
আসেন এবার দেখেন কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দেখাই। প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই কথাগুলো বলছি। 47তম বিসিএস এর প্রশ্ন প্রথমে খেয়াল করেন, 2021 সালে সংঘটিত সামরিক অভ্যুত্থান মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে কি পরিবর্তন এনেছে? এক্ষেত্রে পশ্চিমা বিশ্বসহ কয়েকটি আঞ্চলিক শক্তির ভূমিকা কি ছিল? খেয়াল করেন, এই প্রশ্নটার উত্তর করতে গেলে আপনি বলতে পারবেন না যে কোনো গাইড বইতে এই প্রশ্নটা হুবহু আছে বা কোনো রেফারেন্স বইতে এই প্রশ্নটা হুবহু আছে। এটা হচ্ছে মিয়ানমারের একটা ইন্টারনাল কনফ্লিক্ট, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। দেখেন, ইথনিক কনফ্লিক্ট, এই যে নিজস্ব যে দেশগুলোর মধ্যে যে কনফ্লিক্টগুলো আছে, সেই কনফ্লিক্টগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। সো মিয়ানমারের মধ্যেই একটা জাতিগত আপনার দ্বন্দ্ব আছে। সেটা হচ্ছে আপনার সামরিক অভ্যুত্থান হয় এবং রোহিঙ্গাদের উপর অত্যাচার হয়, বিভিন্ন রকম কনফ্লিক্ট আছে। তো সেইটা মিয়ানমারের রাজনীতিতে কি পরিবর্তন এনেছে, এটা কিন্তু কোনো গাইড বইয়ের উত্তর জানতে চায়নি। এটা কার উত্তর জানতে চেয়েছে? আপনার উত্তর। আপনি উত্তর দিবেন যে আপনি কি পরিবর্তন এসেছে বলে মনে করেন, এটাই বলা হয়েছে। সো আপনি যখন এই মিয়ানমারের অভ্যন্তরীণ কনফ্লিক্ট নিয়ে পড়াশোনা করেছেন বা করবেন, তখন আপনার এই প্রশ্ন উত্তর করতে কঠিন লাগবে না বা কষ্ট হবে না। আপনি তো জানেন যে কি হয়েছিল, কিভাবে সামরিক অভ্যুত্থান হয়েছে, কতবার হয়েছে, এবং কি কি সরকার পতনের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে মিয়ানমার কি কি প্রবলেমে পড়েছে, এবং ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা পশ্চিমা যে শক্তিধর রাষ্ট্রগুলো আছে তারা কি কি ধরনের ভূমিকা রেখেছে। যেমন ইউএসএ কখনো কোনো ভূমিকা রেখেছে কিনা, ইউরোপিয়ান ইউনিয়ন রেখেছে কিনা, ন্যাটো কোনো কাজ করেছে কিনা, রাশিয়া চায়না এরা কোনো ভূমিকা রেখেছে কিনা, সে তাদের ভূমিকাগুলো আপনার জানতে চেয়েছে। সো এটার জন্য কিন্তু কোনো আসলে মুখস্থ করার কিছু নাই। আপনি এই পড়াশোনাগুলো যদি নিয়মিত করতে পারেন, এটা উত্তর করতে পারবেন। পরের প্রশ্নের দিকে তাকাই। 1970-এর দশক থেকে গড়ে ওঠা চীন মার্কিন সম্পর্ক, তার মানে চায়না ইউএস এর সম্পর্কটা জানতে চেয়েছে, এবং সাম্প্রতিক সময়ে সম্পর্কের গতি প্রকৃতি সম্পর্কে আপনার বিশ্লেষণ পেশ করুন। খেয়াল করুন, আবারও সেই একই কথা, আপনার অ্যানালাইসিস, আপনার বিশ্লেষণ। এখানে কিন্তু ওই তারেক শামসুর রহমানের বিশ্লেষণ জানতে চাইনি। এখানে কিন্তু আপনার জানতে চাইনি যে অন্য একজন লোক কি বলেছে, তাই না? কারটা জানতে চেয়েছে? জানতে চেয়েছে আপনি কি মনে করেন। ওকে, সো আপনার বিশ্লেষণটাই এখানে কিন্তু লিখতে হবে, এটা মনে রাখতে হবে। সো এই জন্যই বারবার বলছি যে আপনাকে উত্তর করতে হবে আপনার মতো করে। তার জন্য আপনার দরকার ইনফরমেশন। আপনাকে এই চীন মার্কিন সম্পর্ক নিয়ে কয়েকটা আর্টিকেল পড়ে ফেলেন, কোনো একটা বই থেকে কিছু ইনফরমেশন পড়ে ফেলেন, সমসাময়িক বিষয়ের জন্য একটু পত্রিকাগুলো ফলো করেন যে নতুন কোনো আপডেট আসলো কিনা। তাহলেই বলেন এই প্রশ্ন উত্তর করা কি খুব কঠিন কিছু ছিল? একটু রেসপন্স দেখবো চ্যাট বক্সে এবং ফেসবুকের কমেন্ট বক্সে। আমার মনে হয় না। আমি আপনাদের হয়ে উত্তরটা দিয়ে দিচ্ছি, অ্যাটলিস্ট লিখতে পারবেন। কনসেপচুয়াল ইস্যুর মতো এম্পেরিক্যাল ইস্যুতে এত চ্যালেঞ্জ নেই। এম্পেরিক্যাল ইস্যুর একটা বড় বেনিফিট হচ্ছে আপনি আপনার মতবাদ আপনার মতো করে লিখতে পারবেন, এটা একটা বড় বেনিফিট। এই বেনিফিটটা কিন্তু কনসেপচুয়াল ইস্যুতে নেই। কনসেপচুয়াল ইস্যুতে থিওরি লেখার সময় আপনাকে হুবহু লিখতে হবে। হুবহু না লিখতে পারলে আপনি 4-এর মধ্যে 0 পাবেন, কারণ বানায় লেখার অপশন নেই। একটা থিওরি তো আপনি নতুন করে তৈরি করতে পারবেন না। কিন্তু এম্পেরিক্যাল ইস্যুতে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে, এম্পেরিক্যাল ইস্যুতে আপনি আপনার মতো করে অ্যানালাইসিস পেশ করতে পারবেন, আপনার বিশ্লেষণ দিতে পারবেন, আপনার মতামত দিতে পারবেন। এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ। আসেন আরেকটা প্রশ্ন দেখি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার মূল কারণসমূহ চিহ্নিত করুন। এটা কিন্তু আপনার কোনো গাইড বইয়ে ফিক্স পাবেন না, কিছু জিনিস পাবেন হয়তো, কিন্তু আপনাকে কিন্তু এটার জন্য একটু ডোনাল্ড ট্রাম্পের জীবন, ইউএস এর পলিটিক্স, ইউএস এর ইলেকশন কিভাবে হয়, কেন, বা ইলেকশন টাইমে কি কি হয়েছিল, এগুলো কিন্তু আপনার জানতে হবে। তা না হলে কিন্তু আপনি লিখতে পারবেন না। তারপর দেখেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কের কি কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন, এটা তো আপনার মতামতই জানতে চেয়েছে। সো রাশিয়া ইউক্রেনে ট্রাম্পের কি কি ভূমিকা আছে বা কি টাইপের কাজ করছে, সেটা আপনার জানতে হবে। এবং যুক্তরাষ্ট্র চীনের উপর কোন কোন জায়গায় বাণিজ্য অবরোধ আরোপ করলো, কোথায় ট্যাক্স বাড়াইলো, কোথায় ট্যারিফ করলো, এটার ইম্প্যাক্ট কি হতে পারে, চায়না কোনো কাউন্টার স্ট্রাইক দিয়েছে কিনা, এগুলো না জানলে আপনি লিখতে পারবেন না। বাট আপনি যদি এগুলো একটু পড়াশোনা করেন, তাহলে এই টাইপের প্রশ্ন উত্তর করা একদমই ডাল ভাত। সো আমার এম্পেরিক্যাল ইস্যুর বটম লাইনটা এখন আপনাদেরকে একটু সামারি করব আমি। এম্পেরিক্যাল ইস্যুর বড় অ্যাডভান্টেজ নাম্বার ওয়ান, আপনার মতামত আপনি দিতে পারবেন। এখানে বানিয়ে লেখার অনেক অপশন আছে। বানিয়ে বলতে আপনার যে আইডিওলজি, আপনার যে ফিলোসফি, আপনার যে অ্যানালাইসিস, সেটা আপনি লজিক দিয়ে, কাউন্টার লজিক দিয়ে উত্তর করতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে
আপনার অ্যানালাইসিস প্রকাশ করার পাশাপাশি অনেক ইনফরমেশন অ্যাড করার চান্স আছে। যেমন ডেটা হতে পারে, কোনো গ্রাফ হতে পারে, ম্যাপ হতে পারে, এগুলো আপনি দিতে পারেন যেগুলো প্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নাম্বার 3, এই জায়গাগুলোতে উত্তর করার ক্ষেত্রে কোনো পেজ লিমিট নেই। আপনি আপনার মতো করে লিখতে পারেন। যখন আপনি মনে করবেন যে আপনার উত্তর স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে আপনার কাছে একটা স্যাটিসফ্যাকশন আসবে, তখন আপনি লেখা থামিয়ে ফেলতে পারবেন। কোনো পেজ লিমিট নেই। কেউ কেউ 4-5 পৃষ্ঠাও লিখতে পারে, কাউকে আমি দেখেছি 7-8 পৃষ্ঠাও লিখেছে। ডাজেন্ট ম্যাটার, আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু লিখবেন। 4 নাম্বার, এখানে আপনার বিভিন্ন ফরম্যাটে আপনি উত্তর করতে পারেন, কোনো ফিক্সড ফরম্যাট নেই। বাট ভূমিকা উপসংহার প্যারা আকারে দিবেন। তারপরে হচ্ছে যখন কোনো বিষয়ে মতামত জানতে চাইবে সেই সংক্রান্ত কিছু আপনার পেপার কাটিং হতে পারে, কোনো জায়গায় কোনো উক্তি যদি দেখেন সেটা দিতে পারেন। মানে মোটা কথা হচ্ছে ফরম্যাটটা আপনার মতো করে আপনি গুছিয়ে নেবেন। বাট ভূমিকা উপসংহার এই টাইপের প্যারাগুলো আপনি অবশ্যই এই অংশে রাখবেন। কারণ এটা হচ্ছে বড় প্রশ্ন, 15 মার্কের প্রশ্ন। এখানে ছোট করে বা সংক্ষিপ্ত করার কোনো অপশন নেই। যত পারেন তত লিখবেন। ঠিক আছে, টাইমের দিকে তাকিয়ে টাইমেরটাকে একটা ব্যারিয়ার রেখে মোটামুটি যতটুকু সম্ভব বেশি উত্তর করার চেষ্টা করবেন। তাই বলে আবার ওই ফাঁকা ফাঁকা দিয়ে পৃষ্ঠা ভরানোর কোনো অপশন নেই। বানিয়ে লিখলে টিচার ধরে ফেলবে, উল্টাপাল্টা অপ্রাসঙ্গিক লিখলে টিচার পড়েই দেখবে, সো তখন নম্বর পাবেন না। ওকে, সো এই এম্পেরিক্যাল ইস্যুর 45 মার্কটাই হচ্ছে আপনার জন্য বোনাস পয়েন্ট। আমি বলে দিলাম ভাইয়া, আজকের থেকে যে 2 মাস সময় আপনার আছে, এই 45 মার্কটা কিন্তু একদিনের প্রিপারেশন না। এই 45 মার্কটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রিপারেশন। আপনাকে কিন্তু এই প্রিপারেশনটা নিতে থাকতে হবে। আজকে আপনি পড়লেন, কালকে আর পড়লেন না, 1 সপ্তাহ পড়লেন না, 1 মাস দেখলেন না, হবে না। এটা হচ্ছে কন্টিনিউয়াস। আপনাকে অলওয়েজ হচ্ছে পড়াশোনার মধ্যে থাকতে হবে। যখনই কোনো একটা কোথাও নিউজ দেখবেন বা কোনো একটা আর্টিকেল দেখবেন, একবার চোখ বুলিয়ে নিলেন, পড়ে ফেললেন যে কি বলেছে। যত পড়বেন তত বেটার। সো এটা আপনার জন্য একটা বোনাস জায়গা। আর কনসেপচুয়াল পার্টটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং জায়গা। 6-7টা প্রশ্ন উত্তর করতে পারাটাই অনেক কষ্টের। সো ওই জায়গাটা ওইভাবেই পড়বেন। সো আশা করি এম্পেরিক্যাল এবং কনসেপচুয়াল এই দুইটা পার্ট আমি ক্লিয়ার করতে পেরেছি। কি করণীয়, কিভাবে পড়তে হবে, কিভাবে লিখতে হবে, সবই আলোচনা হয়েছে। সো আমি এখন যেটা করব, আমরা পার্ট সিতে যাব, প্রবলেম সলভিং এ যাব। সো প্রবলেম সলভিং পার্টটাতে যাওয়ার আগে জাস্ট এ মিনিট, আমি আপনাদেরকে এম্পেরিক্যাল ইস্যুর একটা নমুনা উত্তর একটু দেখাচ্ছি। 2021 সালে সংগঠিত সামরিক অভ্যুত্থান মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে কি কি পরিবর্তন এনেছে, এক্ষেত্রে পশ্চিমা বিশ্বের কি কি ভূমিকা ছিল। এখানে জাস্ট সামারি করে দেওয়া হয়েছে। এর থেকেও অনেক উত্তর আপনি লিখতে পারবেন, যে কোথায় কোথায় পরিবর্তন, এই যে প্যারা প্যারা আকারে পরিবর্তনগুলো লিখবেন। তারপরে হচ্ছে বৃহৎ শক্তিগুলোর ভূমিকা, দেশের নাম উল্লেখ করে একটু বলার চেষ্টা করবেন, চীন, রাশিয়া, ভারত, জাপান, আসিয়ান দেশ, পশ্চিমা বিশ্ব কোনো ভূমিকা রেখেছে কিনা, এই টাইপের। সেক্ষেত্রে আপনি চাইলে এখানে ম্যাপ ইউজ করাটা কিন্তু খুব একটা জরুরি না। আপনি যদি এখানে মিয়ানমারের একটা ম্যাপ এঁকে দেন, কি হবে বলেন তো? একটা অপ্রাসঙ্গিক ম্যাপ হবে। সো এই প্রশ্নে কিন্তু ম্যাপ লাগে না। সো যারা কথায় কথায় ম্যাপ আঁকেন, একটু বুঝে শুনে আঁকবেন। কারণ সামরিক অভ্যুত্থান মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে কি পরিবর্তন এনেছে তার সাথে মিয়ানমারের ম্যাপের কোনো সম্পর্ক নেই। নাম্বার 2, আপনি বলতে পারেন ভাইয়া এই যে পশ্চিমা বিশ্ব সহ আঞ্চলিক বৃহৎ শক্তির ভূমিকা, তা আমি যখন চীন, জাপান, ইউএসএ এদের নাম বলবো, ম্যাপ দিয়ে দিলেই তো হয়। তাহলে তো ভাই আপনার পুরো বিশ্বের ম্যাপ দিতে হবে। ওয়ার্ল্ড ম্যাপ আঁকতে পারবেন? সেটা তো সম্ভব না। সো অহেতুক বা অপ্রাসঙ্গিকভাবে ম্যাপ দেওয়ার চেষ্টা করবেন না। যেখানে দরকার সেখানেই দিবেন, অহেতুক দরকার নেই। এটা বোঝানোর জন্য এই প্রশ্নটা একটু বললাম। ওকে, আচ্ছা, জাস্ট এ মিনিট ভাইয়া, আমি এখন একটা ছোট্ট 1 মিনিটের ব্রেক দিব। দেওয়ার পরে আমি প্রবলেম সলভিং এ চলে যাব। আপনাদের প্রবলেম সলভিং এখান থেকে শুরু করব। জাস্ট 1 মিনিটের ব্রেক, আমরা ফিরে আসছি 1 মিনিট পরে। ধন্যবাদ। আমরা ছোট্ট একটা 1 মিনিটের ব্রেক নিয়েছিলাম, আমরা ব্রেকের পর আবারও ফিরে আসলাম। আসুন আমরা শুরু করছি আমাদের পরবর্তী অংশ, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। সো আসুন আমরা প্রবলেম সলভিং নিয়ে একটু আলোচনা করি। প্রবলেম সলভিং পার্টটা হচ্ছে মানে বিসিএস এর একটা মানে খুবই ক্রিটিক্যাল একটা পার্ট। এই ক্রিটিক্যাল পার্টটা আসলে হচ্ছে আপনাকে ক্রিটিক্যালি হ্যান্ডেল করতে হবে, টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। অলওয়েজ মনে রাখবেন যে এই জিনিসটা হচ্ছে আপনাকে অনেকভাবে যাচাই করবে যে আপনি কিভাবে উত্তরটা করছেন। একটু কষ্টও হবে এই প্রশ্নগুলো উত্তর করতে গেলে। সো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কিছু পার্ট আছে, কিছু টাইপের প্রশ্ন প্রবলেম সলভিং এ আসে। আমি শুরুতেই একটু কি কি টাইপের প্রবলেম সলভিং আসে সেটা একটু আপনাদেরকে বলি। প্রবলেম সলভিং কি কি টাইপের প্রশ্ন আসে। নাম্বার 1, প্রবলেম সলভিং এ আপনাকে অনেক ক্ষেত্রে একটা নীতিপত্র প্রণয়ন করতে বলে।
নীতিপত্রের ইংরেজি হচ্ছে পলিসি পেপার। আবার কোনো কোনো জায়গায় আপনাকে পলিসি ব্রিফ প্রণয়ন করতে বলে। সো এই পলিসি ব্রিফ এবং পলিসি পেপারের মধ্যে খুব একটা পার্থক্য নেই, কিন্তু বাংলা দুইটার এক হলেও ইংরেজি দুইটা একটু আলাদা। পলিসি পেপারটা হচ্ছে একটু বড় পরিসরে মিন করা হয়, অন্যদিকে পলিসি ব্রিফটা হচ্ছে আপনার একটু ছোট পরিসরে ব্রিফ আকারে। ওকে, নর্মালি আন্তর্জাতিক সংগঠন বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যখন আপনার পলিসি পেপার বা পলিসি ব্রিফ তৈরি করে, পলিসি পেপারটা হচ্ছে একটা বড়সড় প্রেজেন্টেশন, যেটা 7-8 পৃষ্ঠা, 20-30 পৃষ্ঠাও হতে পারে। অন্যদিকে পলিসি ব্রিফটা হচ্ছে ওই জিনিসটাকেই সামারাইজ করে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠার মধ্যে নিয়ে এসে যখন ভিজুয়ালাইজ করানো হয়, সেটাকেই পলিসি ব্রিফ বলে। যাই হোক, তো এছাড়াও আরো কিছু প্রশ্ন আসে, যেমন কি কোনো কোনো ক্ষেত্রে আপনাকে বলে যে একটা পরামর্শপত্র বা অ্যাডভাইজরি পেপার তৈরি করুন, এই টাইপের প্রবলেমও অনেক সময় দেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে এইসবের ধারই ধারে না, আপনার মতামত জানতে চায়, আপনার বিশ্লেষণ জানতে চায়, আপনার সুপারিশ জানতে চায়, এই টাইপের প্রশ্ন আসে। আর লাস্ট দুইটা বিসিএসে 46 এবং 47-এ এই চারটার কোনোটাই আসেনি। 46 এবং 47 এসেছে একটা বিবিধ ধারার, মানে একদম আনপ্যারালাল একটা ব্যাপার, যেগুলো নিয়ে আসলে আমরা কেউই প্রিপেয়ার ছিলাম না। 46-এর প্রশ্ন যখন স্টুডেন্টরা সলভ করতে গিয়েছে মেইন পরীক্ষার হলে, তখন সবাই একটু ভেবাচাকা খেয়েছে এই জায়গাটাতে, যে হুট করে তো আসলে এইরকম একটা প্রশ্ন দেওয়াটা উচিত না। সো সেই বিবিধ উত্তরটাতে আমি পরে যাচ্ছি, তার আগে আমি উপরের চারটা জিনিস নিয়ে একটু কথাবার্তা বলি। নীতিপত্র হোক, পলিসি পেপার হোক, পলিসি ব্রিফ হোক, অ্যাডভাইজারি পেপার হোক, পরামর্শপত্র হোক, যাই হোক না কেন, এগুলোর ফরম্যাট নিয়ে অনেকে অনেক চিন্তা ভাবনা করেন, বলেন যে ভাই ফরম্যাট কি, কোথায় পাবো। আমি বলবো ফরম্যাট নিয়ে চিন্তিত হবেন না, কারণ সোজা বাংলায় যদি বলি, এটার কোনো ফিক্সড ফরম্যাট নেই। কোনো ফিক্সড ফরম্যাট আপনি কোথাও পাবেন না। ওকে, আমি মোটামুটি পলিসি পেপার বা পলিসি ব্রিফ বিভিন্ন জায়গায় অ্যানালাইসিস করেছি, বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করেছি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, ইউএন এর সংগঠন যেগুলো আছে, সবগুলোই হচ্ছে বিভিন্ন সময়ে ফ্রম টাইম টু টাইম তারা কিছু পলিসি পেপার বা পলিসি ব্রিফ পাবলিশ করে। সেই জিনিসগুলো আমি দেখেছি। বিভিন্ন ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলো তাদের কিছু পলিসি পেপার প্রণয়ন করে। বিভিন্ন প্রাইভেট ফার্ম, প্রাইভেট কোম্পানি তাদের নিজস্ব পলিসি পেপার প্রণয়ন করে। সো এই পলিসি পেপারগুলো অ্যানালাইসিস করার পরে আমরা দেখতে পেলাম, বা বিভিন্ন গভর্নমেন্টের পলিসি পেপার যেগুলো আছে সেগুলো দেখার পর দেখা যায় যে আসলেই কোনো ফিক্সড ফরম্যাট কখনোই কেউ ফলো করে না। সো ফরম্যাট নিয়ে টেনশন করতে আমি নিরুৎসাহিত করব। ফরম্যাট নিয়ে টেনশন করবেন না, কখনোই না। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কিছু ভুল জিনিস থাকে, সেই ভুল জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন। মানে আপনি প্রশ্নের যখন উত্তর করবেন, অ্যাটলিস্ট কোনো ভুল কিছু বা উল্টাপাল্টা কিছু, যেগুলোর সাথে কোনো সাম্প্রদায়িক সামঞ্জস্যপূর্ণ কিছু না, সেই জিনিসগুলো করবেন না, বা সেই ধরনের জিনিসগুলো উত্তরের মধ্যে আনবেন না। যেমন আমি একটা ফরম্যাট আপনাদেরকে দেখাই, দেখানোর পরে বলবো যে এখানের মধ্যে এই ভুলগুলো করা যাবে না। জাস্ট এ মিনিট। আশা করি স্লাইডটা দেখা যাচ্ছে, এই স্লাইডটা একটু দেখুন। এই স্লাইডে একটা পলিসি পেপার তৈরি করা হয়েছে, এবং সেই পলিসি পেপারটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা এবং বাংলাদেশের করণীয়। সো এই স্লাইডে বেশ কয়েকটা জায়গাতে ভুল আছে, আমি সেই ভুলগুলো এখন আপনাদেরকে একটু মার্ক করে দিচ্ছি, লাল কালি দিয়ে ভুলগুলো মার্ক করব। নাম্বার ওয়ান হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যখন আপনি লিখবেন, একটা সরকার যখন কোনো পলিসি পেপার প্রণয়ন করে, তখন আসলে কোনো বিভাগ আকারে প্রণয়ন করে না, এটা একটা নাম্বার ওয়ান ভুল। সাপোজ পররাষ্ট্র মন্ত্রণালয় গত 2 বছর আগে 2022 সালের শেষের দিকে, সরি 23 সালের দিকে, হ্যাঁ 23 সালের দিকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি একটা প্রণয়ন করেছিল। সেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে। আপনি সেই ওয়েবসাইটে আপলোড করা জিনিসটাই দেখবেন, কোথাও এই ধরনের কোনো ফরম্যাট নেই, বা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ বা কোন বিভাগ করেছে এই টাইপের কোনো কিছু উল্লেখ নাই, বা ছিল না, নর্মালি থাকেও না। যদি কোনো মন্ত্রণালয় করে থাকে, সেটা মন্ত্রণালয়ের আদলেই থাকে। অর্থাৎ আপনি সরকারের নাম দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম দিলেই এনাফ। সেখানে কোন বিভাগ করলো কি না করলো ডাজেন্ট ম্যাটার। বাই দ্য ওয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নামে কোনো বিভাগই নেই, এটা একটু বলে রাখি। সো এই ধরনের উল্টাপাল্টা জিনিস দিলে কিন্তু টিচার বা যিনি পরীক্ষক খাতা দেখবেন, তিনি কিন্তু আপনার আমার থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্সড। তিনি হয়তো সরকারের বিভিন্ন নীতি নির্ধারণ পর্যায়ে আছেন বা সার্ভিসে আছেন দীর্ঘদিন, তিনি কিন্তু জানেন কোন বিভাগে, কোন মন্ত্রণালয়ে, কোন অধিদপ্তর আছে কি না আছে। আপনি যখন একটা ভুল বা উল্টাপাল্টা জিনিস দিবেন, ওখানেই আপনার নম্বর কমে যাবে। ওকে,
তারপর অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রেও আবার ঠিকমতো অ্যাড্রেস দিতে হবে, উল্টাপাল্টা অ্যাড্রেস দিলেও হবে না, এবং বেটার অ্যাড্রেস অ্যাভয়েড করা, অ্যাড্রেস দেওয়ারই প্রয়োজন নেই। নাম্বার 2। নাম্বার 3, পলিসি পেপারে কোনো স্মারক নাম্বার থাকে না। স্মারক নাম্বারের ইংলিশটা হচ্ছে অফিস মেমোরান্ডাম, যেটাকে সংক্ষেপে ওএম বলা হয়। অফিস মেমোরেন্ডাম বা স্মারকটাকে বলা হয় হচ্ছে এক অফিস থেকে বা সরকারের এক বিভাগ থেকে বা এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়, অন্য বিভাগ, অন্য পরিদপ্তরে যখন কোনো চিঠি পাঠানো হয় তখন সেটাকে অফিস মেমোরেন্ডাম বলা হয়। যেমন মনে করেন আমি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি কৃষি মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠাবো কোনো একটা বিষয়ে। সাপোজ বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সাথে ফিলিপাইনের কৃষি মন্ত্রণালয়ের একটা চুক্তি বা এমওইউ হচ্ছে, তো সেই এমওইউর ড্রাফট চুক্তিটা আমার কাছে ফিলিপাইন দিয়েছে, আমি এখন সেই জিনিসটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ে পাঠাবো। তো সেটা পাঠানোর জন্য আমাকে একটা ওএম ব্যবহার করতে হবে বা অফিস মেমোরেন্ডাম বা অফিস স্মারক ব্যবহার করতে হবে। তখন শুধুমাত্র স্মারক নাম্বার পড়ে, কোনো পলিসি পেপার বা পলিসি প্রণয়নের ক্ষেত্রে এই ধরনের স্মারক নাম্বার আসে না। একটা ভুল। তারিখ দেওয়া যেতে পারে, তারিখের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তারিখ আপনি দিবেন। সো এই জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এরপর আরো কিছু আছে, বিভিন্ন জায়গায় দেখা যায় পলিসি পেপার বা পরামর্শপত্র নীতিপত্রে লোগো ব্যবহার করা হয়। বাংলাদেশ সরকারের লোগো অমুক তমুক, কোনো প্রয়োজন নেই ভাই, আপনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আসেননি, আপনি প্রশ্নের উত্তর করতে এসেছেন, সেগুলোরও প্রয়োজন নেই, লোগো না দিলেও চলবে, ম্যান্ডেটরি কিছু না। এরপর আরো কয়েকটা প্রবলেম বলি যেগুলো ভুল হয়। অনেকেই বলে পলিসি পেপার লেখার শেষে যিনি লিখেছেন তার নাম, সিগনেচার এগুলো থাকা আবশ্যক। আমি বলবো এগুলো আবশ্যক না, শুধু শুধু পরীক্ষার হলের খাতায় নিজের নাম টাম লেখার দরকার নেই। নাম্বার 2, আপনার হচ্ছে এই যে ভুলগুলো বললাম এই ভুলগুলো অ্যাভয়েড করতে হবে, এগুলো দেওয়া যাবে না, এগুলো বাদে লিখতে হবে। তাহলে আপনারা বলতে পারেন তাহলে ভাই আপনি একটা ফরম্যাট বলেন যেটা আমরা হয়তো ফলো করলেও করতে পারি। আমি বলতে পারি আমি একটা ফরম্যাট আপনাকে এখন দিতে পারি, বাট নট লাইক দ্যাট, ইউ হ্যাভ টু ফলো দ্যাট স্ট্রিক্টলি। এটার কোনো স্ট্রিক্ট ফরম্যাট নেই, বারবার বলছি। সো যেহেতু এটার কোনো স্ট্রিক্ট ফরম্যাট নেই, সেক্ষেত্রে আপনি যে কোনো ফরম্যাট ব্যবহার করতে পারেন। বা আপনাদের জন্য আমি জাস্ট একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আপনি যখন কোনো পলিসি পেপার বা ফরম্যাট লিখবেন তখন সাধারণত কয়েকটা বিষয় খেয়াল রাখতে হয়। যেমন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ইউএন বলেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলেন, একটা প্রাইভেট ফার্ম বলেন, ইউনিভার্সিটি বলেন, আপনি অনলাইনে ঘাটাঘাটি করেন দেখবেন অনেক রকম ফরম্যাট পাবেন। তারা যখন লেখে তখন তারা যেটা করে, তাদের একটা লেটার হেড প্যাড থাকে। লেটার হেড প্যাড বলতে বোঝানো হয় ওই প্যাডের উপরে প্রতিষ্ঠানের নাম টাম থাকে। সো সেক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানের নাম টাম দিতে পারেন। সাপোজ আপনি যদি সরকারের পক্ষে লেখেন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম উল্লেখ করতে পারেন, বাট না করলেও কোনো প্রবলেম নেই। নাম্বার 2, আপনি ইস্যু নাম্বার লিখতে পারেন। এই ইস্যু নাম্বারটা কি স্মারক নাম্বারের জায়গায়? ইস্যু নাম্বারটা বলতে বোঝানো হয়, সাপোজ আপনার ইউনেপ, জাতিসংঘের পরিবেশ বিষয়ক যে প্রতিষ্ঠানটা আছে, সংগঠনটা আছে, তারা মনে করেন ক্লাইমেট ডিপ্লোমেসি নিয়ে একটা পলিসি পেপার প্রণয়ন করেছে সেই 2019 সালে সাপোজ। এরপর 2026 সালের আজকের ডেট পর্যন্ত তারা আরো 6টা পলিসি পেপার প্রণয়ন করেছে যে কিভাবে ক্লাইমেট অ্যাকশন অ্যাডপ্ট করতে হবে, ক্লাইমেট নিয়ে কি কি কাজ করতে হবে। সো মনে করেন আজকের দিনে আমি 7 নাম্বার পলিসি পেপার প্রণয়ন করতে যাচ্ছি যেটা ক্লাইমেট রিলেটেড। সো তখন আমি এইখানে লিখবো ইস্যু নাম্বার 7। অর্থাৎ এটা দিয়ে বুঝতে পারবো বা সবাই বুঝতে পারবে যে ক্লাইমেট রিলেটেড এই যে পলিসি পেপারটা সেটা হচ্ছে 7 নাম্বার। এর আগে আরো 6টা পলিসি পেপার হয়ে গেছে। সো আপনি ইস্যু নাম্বার ব্যবহার করতে পারেন, যে কোনো নাম্বার ইউজ করতে পারেন, 1 করতে পারেন, 2 করতে পারেন, 3 করতে পারেন, 50 করতে পারেন, নট এ প্রবলেম, এটা করা সম্ভব। কিন্তু স্মারক নাম্বার না। আমি আবারও বলছি স্মারক নাম্বার ইউজ করা যায় না। আপনি এখানে একটা ইস্যু নাম্বার ইউজ করতে পারেন বা ইস্যু না লিখে শুধু নম্বর লিখতে পারেন যে 7 নাম্বার পলিসি পেপার ক্লাইমেট রিলেটেড। এটা হয়তো বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কিন্তু এভাবেই পলিসি ব্রিফ বা পলিসি পেপার লেখা হয়। তার সাথে আপনি ডেট দিতে পারেন। দেওয়ার পর একটা টাইটেল থাকে যে আপনি কি বিষয়ে লিখছেন, এই যে ক্লাইমেট বিষয়ে লিখছেন বা রোহিঙ্গা বিষয়ে লিখছেন সেই বিষয়ে একটা টাইটেল দিবেন। দেওয়ার পর আপনি আপনার নিজের মতো করে ফরম্যাটই লেখেন। আপনি ভূমিকা দিতে পারেন, ভূমিকার পরে ওই বিষয়ে প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড বা পটভূমি আলোচনা করতে পারেন। তারপরে কি কি সমস্যা ফেস করা হচ্ছে, সমস্যার প্রকৃতি বা সমস্যার বিবরণ, এরপরে হচ্ছে সমস্যা উত্তরণে করণীয়, চ্যালেঞ্জ সমূহ, তারপরে সুপারিশ সমূহ, তারপরে হচ্ছে রেফারেন্স, সব দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইভেন আপনি পলিসি পেপারের মধ্যে চাইলে
ম্যাপ দিতে পারেন, ডেটা চার্ট দিতে পারেন, গ্রাফ দিতে পারেন, কোনো সমস্যা নেই, সবই দেওয়া যায়। কোনো বাধা ধরা নিয়ম নেই যে ম্যাপ দেওয়া যাবে না, চার্ট দেওয়া যাবে না, গ্রাফ দেওয়া যাবে না, সব দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, দেওয়ার পর রেফারেন্স দেওয়ার পরে আপনি শেষে উপসংহার বা কোনো একটা কনক্লুশন লাইন দিয়ে শেষ করতে পারেন। এবং শেষ করার সময় ওই যে সিগনেচার করা বা যিনি লিখেছেন তার নাম লেখা, আমি বারবার বলছি এটা আবশ্যিক কিছু না, বাট আপনি যদি তারপরও করতে চান সেক্ষেত্রে আপনি লিখতে পারেন, নাম না লিখে ক, খ, গ এই টাইপের কিছু ইউজ করতে পারেন, তারপরে সহকারী সচিব বা সামথিং কিছু এরকম একটা টাইটেল দিতে পারেন। বাট আমি বলবো দরকার নেই ভাইয়া, নিরুৎসাহিত করব। নাম বা সিগনেচার দেওয়াটা ম্যান্ডাটরি না। সরকারের পক্ষে যখন কোনো পলিসি পেপার প্রণয়ন করা হয় তখন সেটা সরকারেরই হয়ে যায়, আপনার আলাদা করে নাম লেখার দরকার নেই। আমি কি বুঝাতে পেরেছি? এটা আলাদা করে নাম না লিখলেও চলবে। বাট তারপরও যদি কেউ আগ্রহী হন, না ভাই আমি নাম লিখবই, আমার ভাল লাগতেছে, লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট অনেক ক্ষেত্রে এটার কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও পড়তে পারে, কারণ অনেক ক্ষেত্রে নাম লিখতেছেন, ক খ গ দিলেও কিন্তু পরীক্ষক বিরক্ত হতে পারেন, ডিপেন্ড করে। সো এটা হচ্ছে 50-50, ইটস আপ টু ইউ। আপনি আপনার ওন ডিসক্রিপশনে লিখবেন, না লিখলেও চলবে। সো এই হচ্ছে পলিসি পেপার, পলিসি ব্রিফ বা অ্যাডভাইজারি পেপার, নীতিপত্র, পরামর্শপত্রের একটা মোটামুটি ফরম্যাট। এটাই যে ফলো করতে হয়, নট লাইক দ্যাট, আপনি এটার সাথে অনেক কিছু এদিক ওদিক করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার তাহলে? ওকে, ক্লিয়ার যদি হয়, আসেন এবার আমরা গত দুই বিসিএস এর এই দুইটা উল্টা পাল্টা পলিসি পেপার বা প্রবলেম সলভিং এর প্রশ্নটা একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের আসলে কি প্রবলেমটা হয়েছে গত দুই বিসিএস এ। বাই দ্য ওয়ে, আপনাদেরকে এখানে আরেকটু বলে রাখি, পলিসি প্রবলেম সলভিং এর জন্য নতুন করে কিছু পড়তে হয় না, এটা একটা বেনিফিট। প্রবলেম সলভিং এর জন্য নতুন করে কিছু পড়তে হয় না। কি বলেন ভাই, এটা কি বললেন? হ্যাঁ ভাইয়া, নতুন করে কিছু পড়তে হয় না, কারণ প্রবলেম সলভিং এ যে বিষয়গুলোতে আপনাকে পলিসি পেপার, অ্যাডভাইজারি পেপার, নীতিপত্র, পরামর্শপত্র লিখতে বলবে, বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো আইদার বাংলাদেশ রিলেটেড কোনো সমস্যা, আইদার বাংলাদেশের কোনো বাণিজ্য বা হ্যানত্যান এই টাইপের কোনো সমস্যা, অথবা গ্লোবাল বা রাজনৈতিকভাবে বা বৈশ্বিকভাবে কোনো কনফ্লিক্ট, যেটাতে বাংলাদেশ বা বিশ্বের কোনো সমস্যা হচ্ছে, এই টাইপের কোনো কনফ্লিক্টের একটা সুপারিশ আপনার কাছে জানতে চাবে। যেমন 38-40 যে প্রশ্নগুলো এসেছিল একটু বলি। 38তম বিসিএস এর প্রশ্ন ছিল যে বাংলাদেশ একটা বড় সমুদ্র সীমা অর্জন করেছে মিয়ানমার এবং ভারতের সাথে, তো এখানে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সরকারের জন্য একটা সুপারিশ প্রণয়ন করুন বা নীতিপত্র প্রণয়ন করুন, বা রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের জন্য সরকারের জন্য একটা নীতিপত্র প্রণয়ন করুন, বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা পরামর্শপত্র প্রণয়ন করুন। সো এই টাইপের প্রবলেমগুলোই কিন্তু আগে আসতো, যেগুলো আইদার বাংলাদেশ রিলেটেড অথবা ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট রিলেটেড। এখন বলেন, এই সব এই জিনিসগুলো কি আলটিমেটলি এম্পেরিক্যাল ইস্যু সিলেবাস না? ডেফিনেটলি এগুলো এম্পেরিক্যাল ইস্যু সিলেবাস। সো এম্পেরিক্যাল ইস্যু ঠিকমতো পড়লে প্রবলেম সলভিং এর জন্য আলাদা করে কিছু পড়তে হয় না। সো বারবার বলছি ভাইয়া, এম্পেরিক্যাল ইস্যু, প্রবলেম সলভিং একত্রে পড়বেন। এই হচ্ছে প্রবলেম সলভিং নিয়ে আমার কথা শেষ। কিন্তু বলে যে ব্যাপারটা আছে সেটা নিয়ে এখন আলোচনা করি। লাস্ট দুইটা বিসিএস এ কোনো পলিসি পেপার, পলিসি ব্রিফ বা এই টাইপের কোনো কিছু আসেনি, এটা একটা বড় সমস্যা। কি এসেছে সেখানে একটু যাই, আসেন। 47তমতে একটা প্রশ্ন এসেছে, দেখেন, জলবায়ু পরিবর্তনে মানে একটা উদ্দীপক দিয়ে দিয়েছে প্রথমে, উদ্দীপকের আলোকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে আপনাকে। উদ্দীপকটা কি? যে জলবায়ু পরিবর্তন পড়েছে, বাংলাদেশ হচ্ছে সেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে পড়া সম্মুখ সারির একটা দেশ, তো বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিক মহলের কাছে অর্থ এবং টেকনোলজির সহায়তা চাচ্ছে, কিন্তু ক্লাইমেট ফান্ডের যে প্রতিশ্রুতি অর্থ সেটা প্রদান করা হচ্ছে না। সো এক্ষেত্রে কিছু প্রশ্নের আপনার উত্তর দিতে হবে, মানে একটা প্রবলেম সলভিং। তার মানে কিন্তু এটাই ঘুরে ফিরে আপনার সেই পলিসি পেপারের মতোই কিন্তু। খেয়াল করেন, দেখেন, জলবায়ু অভিযোজন নীতি এবং অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সম্ভাব্য দ্বন্দ্ব কিভাবে সমাধান করবেন, মানে এটার বিষয়ে একটা পরামর্শ বা একটা সুপারিশ আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। তারপর জলবায়ু তহবিল থেকে সহায়তা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক চাপ কিভাবে মোকাবেলা করবেন, এটাও একটা সুপারিশ আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণে বাংলাদেশের স্বার্থ কিভাবে বিবেচনা করা উচিত হবে, এটাও জানতে চাওয়া হয়েছে আপনার সুপারিশ। প্রতিশ্রুতি অর্থায়ন এবং শর্ত সম্বলিত সহায়তার ক্ষেত্রে
পলিসি ইমপ্লিমেন্টেশন নিশ্চিত করতে বাংলাদেশ কি কি কৌশল অবলম্বন করতে পারে, মানে বাংলাদেশের কি কি পলিসি নেওয়া প্রয়োজন সেটা জানতে চাওয়া হয়েছে। তো খেয়াল করেন এই যে 5টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নেই 3 মার্ক করে, 15 মার্কের একটা প্রশ্ন জানতে চাওয়া হয়েছে, যেখানে 5টা ভাগে ভাগ করা হয়েছে। সো এটা কিন্তু একটু কঠিন, 3 মার্কের জন্য খুব বেশি লিখতে হবে না, এটাই কিন্তু আর কোনো ফরম্যাট নেই। এতক্ষণ আমি আপনাদেরকে যে পলিসি ব্রিফ বা পলিসি পেপারের ফরম্যাট বলছিলাম, সেটা কিন্তু এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে খাটবে না, কারণ এটা একটা উদ্দীপক দিয়ে উদ্দীপকের আলোকে আপনাকে 5টা প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। সো আপনি এগুলো যেভাবে উত্তর করবেন সেটা একটু দেখাই। প্রথম প্রশ্ন, এই যে অভিযোজন নীতির সাথে কিভাবে দ্বন্দ্ব সমাধান করবেন, এটা জাস্ট একটা দুইটা প্যারার মধ্যে শেষ করে দিবেন, কারণ কি যাই লেখেন না কেন এটার নাম্বার 3। সিমিলার, খ, এটার নাম্বারও 3, গ, এটার নাম্বারও 3। সো 5টা ছোট ছোট প্রশ্ন 3 মার্কের করে আপনাকে উত্তর করতে হচ্ছে কিন্তু। সো 5টা প্রশ্নেই আপনাকে ওরকম হয়তো হাফ পৃষ্ঠা বা সর্বোচ্চ 1 পৃষ্ঠা করে আপনাকে লিখতে হবে, এর বেশি লেখার কিছু নেই। আপনার মতো করে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে বা কি কি টাইপের কৌশল অবলম্বন করতে পারে, এগুলো পয়েন্ট আকারে লিখবেন। আমি আবারও বলছি, এগুলো পয়েন্ট আকারে লিখবেন, তাহলে পরীক্ষক একটু ভালো মতো বুঝবে, বুঝতে পারছেন? এবং যদি কোনো প্রশ্নের মধ্যে কোনো ইনফরমেশন, কোনো চার্ট দিতে পারেন বা কোনো ডেটা দিতে পারেন, বা সাপোজ কোনো একটা ব্লক ডায়াগ্রাম দিতে পারছেন বা কোনো একটা চার্ট দিতে পারতেছেন, লাগলে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই কিন্তু। কারণ কোথাও বলা হয়নি যে আপনি দিতে পারবেন না, আপনার কাছে জানতে চাওয়া হয়েছে কিভাবে সমাধান করবেন, কি কৌশল অবলম্বন করবেন। তো এটার জন্য আপনি পয়েন্ট আকারে লিখবেন, সাথে যদি কোনো ডেটা চার্ট গ্রাফ দেওয়ার অপশন থাকে, প্রাসঙ্গিক হয়, উল্লেখ করে দিবেন। এটার কোনো স্ট্রাকচার বা কোনো ফিক্সড ফরম্যাট নেই। এটা 47-এর প্রশ্ন। ওকে, এবার আসেন আমরা একটু, জাস্ট এ মিনিট, আমরা আবার 46-এর প্রশ্নটা দেখি। 46-এর প্রশ্নটা ছিল হচ্ছে আপনার ব্রেনকে ট্রমাটাইজ করে দেওয়ার জন্য বা আপনার ব্রেনকে নাড়া দেওয়ার জন্য। খেয়াল করেন, এমন একটা পরিস্থিতি কল্পনা করুন, মানে যে উদ্দীপকটা দিয়েছে এই উদ্দীপকটা ছিল হচ্ছে আপনার ডেটা, অথবা হচ্ছে কি বলা যায় এটাকে, মানে ডেটা কলোনি অ্যাকচুয়ালি। মানে আমরা যে চারপাশে ডিজিটালাইজেশন করছি, আমাদের চারপাশে যে প্রচুর পরিমাণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে, আমাদের চারপাশে যে ডেটার কোনো সিকিউরিটি নেই। এই যে মনে করেন আমি আপনার সাথে এখন কথা বলতেছি, সাপোজ হচ্ছে বা আমি মনে করেন যে একটু আগে অফিস থেকে এসে বা বাসায় বসে কথা বলছি কোনো একটা বিষয় নিয়ে, একটু পরেই ফেসবুক স্ক্রল করার সময় দেখলাম সেটার একটা অ্যাড এসেছে। আমি ওয়াশিং মেশিন নিয়ে কথা বলছি, ইউটিউবে আমার অ্যাড এসেছে ওয়াশিং মেশিন। আমি হচ্ছে সাপোজ কোনো একটা ফ্লাইট নিয়ে কথা বলছি যে এমিরেটসের এই ফ্লাইটটা একটু দেখবো বা করব, পর মুহূর্তেই ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে আমাকে এমিরেটসের অ্যাড দিয়ে দিচ্ছে। এই ব্যাপারগুলো কি, এগুলো হচ্ছে ডেটা প্রাইভেসি কিন্তু এখন আর নেই, পুরো ডেটাগুলো হচ্ছে কানেক্টেড। আপনি কিভাবে টেকনোলজি ব্যবহার করছেন সেই ডেটাগুলো কিন্তু ইন্টারকানেক্টেড হয়ে গেছে, গ্লোবালি এটা হচ্ছে কানেক্ট করা হয়েছে, এবং আপনার চিন্তাধারা কিন্তু এখন আর আপনার মধ্যে নেই। তো এটা এক অর্থে কিন্তু একটা ডেটা ব্রিচের মতোই হয়ে যায়, যেটা হচ্ছে তথ্যের মানে কনফিডেন্সিয়ালিটি বলি বা প্রাইভেসি বলি, এটা কিন্তু এখন আর নেই। আপনি যে কোনো কিছু কিন্তু এক্সপোজড, আপনি হোয়াটসঅ্যাপে কথা বলছেন এন্ড টু এন্ড এনক্রিপশনে, কিন্তু ওই এন্ড টু এন্ড এনক্রিপশন শুধু কিন্তু আপনার মধ্যে এন্ড টু এন্ড এনক্রিপশন, কিন্তু মেটা বা হোয়াটসঅ্যাপের কাছে বা ওই গ্রুপের কাছে কিন্তু এটা এনক্রিপ্টেড না। তাদের কাছে এই এনক্রিপশন কি আছে, তারা এটাকে ডিক্রিপ্ট করে কিন্তু আপনার সব কিছু জানতে পারছে। আপনি হোয়াটসঅ্যাপে কথা বলছেন, পর মুহূর্তে দেখছেন সেটা আপনাকে ফেসবুকে নোটিফিকেশন এসেছে বা অ্যাড এসেছে। এগুলো কিভাবে আসে? সো এই যে ডেটা ব্রিচগুলো, এটা নিয়েই আসলে একটা প্রশ্ন এসেছিল 46-এ, যে এমন একটা পরিস্থিতি কল্পনা করুন যেখানে আপনার সকল তথ্য বহির্বিশ্বে কারো অধিকারে আছে, যেটা আলটিমেটলি এই ফেসবুক, মেটা, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এটার কথাই বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি একটা মুক্ত স্বাধীন দেশে নাকি একটা ডেটা কলোনিতে বসবাস করছেন, আপনার মতামত জানতে চেয়েছে। জীবনের কিছু সুবিধার বিনিময়ে নিজেকে এক অপরিচিত বুদ্ধিমত্তার অধীনে ভাবতে আপনার কেমন বোধ হতে পারে, আপনার মতামত জানতে চেয়েছে। এটা কিন্তু কোনো সমস্যা না, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফেনোমেনা দিয়ে আপনার মতামত জানতে চাওয়া হচ্ছে। উপাত্ত বুদ্ধিমত্তা বা ডেটা ইন্টেলিজেন্সের যুগে ব্যক্তির গোপনীয়তা রক্ষা কতটা গুরুত্বপূর্ণ, এটা লিখবেন। এরপরে এই চ্যালেঞ্জ মোকাবেলার উপায় কি, আর ডেটা কলোনিতে পরিণত হওয়ার সম্ভাব্য অর্থনৈতিক
রাজনৈতিক এবং সামাজিক পরিণতি কি হতে পারে, 4টা প্রশ্ন দিয়ে 15 মার্ক দিয়েছিল। সো এই প্রশ্ন দেখে সবাই ঘাবড়ে গেছে। পরীক্ষার হলে এরকম একটা প্রশ্ন পেলে আমিও ঘাবড়ে যেতাম হয়তো, যে এটা কিভাবে উত্তর করব। পড়ে আসলাম পলিসি ব্রিফ, প্রবলেম সলভিং, অ্যাডভাইজারি পেপার, নীতিপত্র, এসে দেখলাম এটা আবার কি, একটা উদ্দীপক দিয়ে কিছু র্যান্ডম প্রশ্ন ছেড়ে দিয়েছে। কিন্তু এটার কিন্তু একটা পজিটিভ সাইডও আছে। আপনি যাই লেখেন না কেন, 15-র মধ্যে কিন্তু একটা এভারেজ নাম্বার তোলা সম্ভব। এখানে কিন্তু আপনার মুখস্থ করার কিচ্ছু নেই। খেয়াল করেন, আপনি কি মুক্ত স্বাধীন দেশে নাকি ডেটা কলোনিতে বসবাস করছেন? আপনি বলবেন হ্যাঁ আমি ডেটা কলোনিতে বসবাস করছি, এটার উত্তর কিন্তু খুব একটা বড় না, এবং তার পক্ষে আপনি একটা দুইটা লাইন যুক্তি দিবেন। এরপর হচ্ছে আপনার কেমন বোধ হচ্ছে। আপনি নিজেই বলেন, আপনি যখন চিন্তা করছেন আপনার সকল ইনফরমেশন হয়তো ফেসবুকের কাছে আছে বা গ্লোবালি আছে, তখন আপনার কেমন মনে হয়, ওই ফিলিংসটাই আপনাকে লিখতে হবে। দ্যাটস ইট। এরপর এই গোপনীয়তা রক্ষা গুরুত্বপূর্ণ কিনা, অবশ্যই গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বটা আপনাকে লিখতে হবে। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার উপায় কি, এই চ্যালেঞ্জ মোকাবেলার উপায় হচ্ছে বিভিন্ন উপায়ে আপনার এই যে আইনি সুরক্ষা জোরদার করা, টেকনোলজিক্যাল সলিউশন, সামাজিক রাজনৈতিক অপব্যবহার রোধ করা, এই টাইপের ব্যাপারগুলো, এগুলো একটু লিখতে হবে। আর 4 নাম্বার হচ্ছে এটার পরিণতি কি হবে, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক। সেখানে দেখা যাচ্ছে অর্থনৈতিক পরিণতি কেমন হতে পারে, সামাজিক কেমন হতে পারে, পলিটিক্যালি কি কি ইম্প্যাক্ট করতে পারে, আপনার মতো করে আপনি লিখবেন। সো এটারও কিন্তু আসলে আলটিমেটলি কোনো ফরম্যাট নেই। সো এই লাস্ট 2 বিসিএস এর এই উল্টাপাল্টা প্রশ্নের মাধ্যমে আমি এইটুকু বুঝতে পারলাম, হয়তো 50 বিসিএসও এরকম আসতে পারে, আবার নাও আসতে পারে। সো আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার। আমার মেইন কথাটা হচ্ছে প্রবলেম সলভিং এ আপনার, যেহেতু নীতিপত্র আগে এসেছে, সামনেও আসতে পারে, পলিসি ব্রিফ আগে এসেছে, সামনেও আসতে পারে, পরামর্শপত্র আসতে পারে, আপনার সুপারিশ আসতে পারে, আবার এই 46 47 এর মতো বিবিধ প্রশ্নের উত্তর আসতে পারে। সো আপনি সবকিছুর জন্যই প্রিপারেশন রাখেন, একটা ফরম্যাট ফলো করেন এই পলিসি পেপারগুলোর জন্য, এবং এম্পেরিক্যাল ইস্যুর সাথে মিলিয়ে মিলিয়ে পড়েন। আর 46 47-এর প্রশ্নের আলোকে যে কোনো একটা বিষয়ের উপর লেখার অভিজ্ঞতা অর্জন করেন, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে বলে। যে বিষয়ে আসুক না কেন যেন কিছু লিখতে পারেন। এবং সেটার জন্য কি করতে হবে, আপনার মধ্যে ইনফরমেশন থাকতে হবে। সেই ইনফরমেশন থাকার জন্য কি করতে হবে, আপনাকে পড়তে হবে, নিউজ পেপার পড়েন, বিভিন্ন বই পড়েন, একটু চোখ কান খোলা রাখেন। বাট একটু জাস্ট বটম লাইনে শেষ করার আগে বলবো, যাই পড়েন না কেন, এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 100 মার্কের মধ্যে 15 মার্ক হচ্ছে প্রবলেম সলভিং। সো এইটাতে আবার বেশি গুরুত্ব দিতে গিয়ে বাকি যে 900 মার্কের মতো প্রশ্ন আছে সেগুলোতে যেন আবার গুরুত্ব কম না হয়। আবারও বলছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে 100 মার্ক, 100 মার্কের বেশি কিছু না। এই 100 মার্কের সাথে কিন্তু আরো 800 মার্ক আছে আপনার বাংলা, ইংলিশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ম্যাথ, সায়েন্স, এইগুলো। সো এই অংশগুলোতেও আপনাকে কিন্তু পড়তে হবে। সো আমার কথায় কনভিন্সড হয়ে কেউ যদি চিন্তা করেন যে আহ, আপনি এই কাজ করবেন, যে সাপোজ আপনি চিন্তা করলেন যে আপনি শুধুমাত্র পত্রিকা পড়বেন, সংবাদপত্র পড়বেন, এগুলো নিয়েই সারাদিন নষ্ট করবেন, আলটিমেটলি কিন্তু লস করবেন। কারণ এগুলোও পড়বেন সাথে বাংলা, ইংলিশ, সাহিত্য, ম্যাথ, বিজ্ঞান, এগুলোও কিন্তু আপনাকে সলভ করতে হবে। সো সবকিছু একটা আপনার ব্যালেন্সিং করার মাধ্যমে এই 2টা মাস সময়কে কাজে লাগাতে হবে, বুঝতে পারছেন? সো পত্রিকা নিয়ে আবার একদম হুলস্থুল লাগিয়ে দিয়েন না, পত্রিকা না পড়েও অনেকে কিন্তু আবার ভালো করেছে, এটাও কিন্তু হয়েছে। সো ডোন্ট ওরি, ওকে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, আমি আমার আলোচনা শেষ করতে পারি। শেষ করার আগে একটু সামারি করছি। এই 2 মাসের জন্য যা যা প্রিপারেশন নেওয়ার জন্য যা যা বললাম একটু সামারাইজ করছি। নাম্বার 1, কনসেপচুয়াল ইস্যুস একটু কঠিন, থিওরি বেসড, মুখস্থ করতে হবে, আনকমন প্রশ্ন থাকতে পারে। সো ওই অনুযায়ী পড়বেন এবং বারবার রিভিশন দিবেন। নাম্বার 2, এম্পেরিক্যাল ইস্যুস আপনার জন্য বোনাস জায়গা। জাস্ট একটু ইনফরমেশনগুলো যদি কনফ্লিক্ট যেগুলো আছে সেগুলো লিস্ট করার মাধ্যমে ওই কনফ্লিক্টগুলো নিয়ে যদি একটু পড়াশোনা করতে পারেন, অনেক কিছু লিখতে পারবেন। আপনার অ্যানালাইসিস, আপনার মতামত আপনার মতো করে তুলবেন, আপনার মতো করে লিখবেন, এখানে বানিয়ে লেখার অপশন আছে। সো একটা বেনিফিট। 3 নাম্বার, প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং এর মোটামুটি একটা ফরম্যাট আপনি ফলো করতে পারেন, উল্টাপাল্টা কিছু করেন না, ভুলগুলো অ্যাভয়েড করে লিখবেন, তাহলেই হবে। এবং মোটামুটি প্রবলেম সলভিং এর ফরম্যাট সবার জন্যই একই রকম। আপনি পলিসি ব্রিফ বলেন, পলিসি পেপার বলেন বা যাই বলেন না কেন, সবই মোটামুটি কাছাকাছি, ওকে। আর যদি প্রবলেম সলভিং এ নতুন টাইপের কিছু দেয়, যেটা গত 2টা বিসিএস এসেছে, তার জন্য আসলে একটু দোয়া করতে হবে যে এরকম যেন খুব কঠিন কিছু বা আনএক্সপেক্টেড কিছু না দেয়। বা যদি এরকম টাইপের হুবহু দিয়ে দেয়, আপনারা তো 2টা বিসিএস এর প্রশ্ন দেখলেন, সেই অনুযায়ী উত্তর করতে হবে, ওকে। সো আজকে তাহলে আমার সাথে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ক্লাসটি করার জন্য। চেষ্টা করেছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে
কিভাবে এই 2 মাসের প্রিপারেশন নেওয়া সম্ভব প্রতিটা অংশ আলোচনা করে দেওয়ার জন্য। সো ক্লাসটি মনোযোগ দিয়ে করলে আশা করি আপনারা কিভাবে এখন শুরু করবেন পড়াশোনা সেটার একটা ভালো আইডিয়া হয়তো পেয়ে যাবেন। সো সবার জন্য শুভকামনা থাকলো। আর খুব বেশি চিন্তা করেন না ভাইয়া, 2 মাস সবার জন্যই 2 মাস, আপনার একার জন্য না। আপনার সাথে আরও যারা পরীক্ষা দিবেন সবার জন্যই 2 মাস। তো এই 2 মাস একদম কম না, একটু কষ্ট করে লেগে থাকলে ভালো কিছু হবে। সো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।